আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নবম দশম এসএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আমাদের প্রত্যেকেরই পড়ার টেবিলে কিন্তু এই বইটি রয়েছে, তাই না? তো এই বইটি যদি তোমরা 11 নম্বর চ্যাপ্টারে যাও তাহলে সেখানে দেখবে 4টা অনুশীলনী আছে। একটা হচ্ছে 11.1, তারপর হচ্ছে 11.2, 11.3 এবং 11.4। কিন্তু যখন আমরা স্কুলে অথবা টেস্ট পরীক্ষা বলো বা তোমার বোর্ড পরীক্ষায় বলো, যখন আমরা পরীক্ষাতে বসবো তখন আমাদের প্রশ্ন কিন্তু শুধুমাত্র একটা অনুশীলনী থেকে আসবে না, এই 4টা অনুশীলনীকে কম্বিনেশন করে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন আসবে। সো বুঝতেই পারতেছো, তুমি যদি এখন বলো ভাই আমি 11.4 এই চ্যাপ্টারটা বাদ দিব, ভাই আমি 11.3 এই অনুশীলনীটা বাদ দিব, তাহলে কিন্তু হবে না। তোমাকে 4টা অনুশীলনী মিলিয়ে কিন্তু পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। একই সাথে যদি তোমরা চিন্তা করো যে ভাইয়া আমরা আমাদের নবম দশম এসএসসি এই পরীক্ষাটার পরে আমরা হচ্ছে নটরডেম ভর্তি পরীক্ষাতে যাব এবং সেখানে আমরা পরীক্ষা দিব, তো তোমাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা যেমন আমাদের স্কুলের প্রতিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একই রকমভাবে আমাদের বোর্ড পরীক্ষা এবং সেরা কলেজে যখন তুমি যাবে, নটরডেম কলেজে বা তুমি যদি সেন্ট জোসেফে পরীক্ষা দাও, তুমি যদি হলিক্রস কলেজে পরীক্ষা দাও, তখনও কিন্তু তোমার এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু অনেক বেশি থাকবে। কেননা এখানে অনেক বেসিক আছে, যে বেসিকগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু আমরা আসলে অনেক সময় এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি, ভাবি যে এটা কী লিখছে, এটা না জানলেও চলবে, কিন্তু ভাই ওটা তোমাকে জানতে হবে। তো সেই জন্যই পুরো ক্লাসটা তোমাদেরকে দেখতে হবে এবং পুরো ক্লাসটা শেষে তুমি এতটুকু জিনিস তুমি নিশ্চিত থাকবা যে এই পুরো চ্যাপ্টারটা থেকে তোমার স্কুলের যে কোনো পরীক্ষায়, তোমার বোর্ড পরীক্ষায় যে কোনো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তুমি অবশ্যই করতে পারবে, সেটা সৃজনশীল হোক সেটা এমসিকিউ হোক। এখানে যত ধরনের শর্টকাট আছে সব তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমেই বলবো যে তোমরা অনেক সময় কমেন্ট করো, ইউটিউবে এখানে কমেন্ট করো যে ভাইয়া নেক্সট ক্লাস কবে পাবো, ভাইয়া এটার কি স্পেশালভাবে কোনো এমসিকিউ ক্লাস দিবেন কিনা বা স্পেশালভাবে কোনো সিকিউ ক্লাস দিবেন কিনা। তো প্রথমেই বলে দিচ্ছি, তুমি ভাইয়া যে ক্লাসেরই হও না কেন, 9, 10 এসএসসি পরীক্ষা দাও, যাই করো না কেন, এই পুরো ক্লাসটা তুমি যদি দেখো তাহলে তুমি A to Z সব কিছুই পাবে। কিন্তু এই পুরো তোমার বইটি যদি শেষ হয়ে যায় তখন হয়তো আমি স্পেশাল করে তোমাকে এমসিকিউ বা সিকিউ নিয়ে আসতে পারি। তবে এই তথ্যগুলো যদি তুমি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই এই গ্রুপে যুক্ত হয়ে যাবে। ফেসবুকে যে গ্রুপটা আছে নবম দশম এসএসসি উচ্চতর গণিত কাব্য ভাইয়া, সেই গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত থাকবে, ঠিক আছে? এবং আমি এই গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দেবো, একই সাথে হচ্ছে ডেসক্রিপশনে থাকবে। সো অবশ্যই প্রত্যেকে কিন্তু যুক্ত থাকবে আপডেট পাওয়ার জন্য যে কখন কোন ক্লাসটা আমাদের আপলোড হচ্ছে। একই সাথে এই যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো কিন্তু প্রতি 3 মাস বা 4 মাস পর পর একটা নোট কম্পিটিশন হবে। অর্থাৎ তুমি এই ক্লাসটা যে কোনো সময় করতে পারো, যেটা ইউটিউবে ফ্রিতে আছে। তো যেহেতু ফ্রিতে আছে তার মানে তুমি তো নোট করতে পারো। তো যখন আমরা এই গ্রুপের মাধ্যমে যখন আমরা নোট চ্যালেঞ্জটা নিয়ে আসবো তখন তুমি এই গ্রুপে জানতে পারবে। তো তখন ওই যে তুমি নোট করে রাখছো, তো সেই নোটটাই তুমি এই গ্রুপের মধ্যে সাবমিট করে দিবে এবং প্রতিবারে আমরা যখন এরকম নোট চ্যালেঞ্জ দেবো তখন টপ 10কে কিন্তু আমরা হচ্ছে এই বইটা গিফট করব, এসএসসি ইনফিনিটি ম্যাথ ট্রিক্স। এখানে হচ্ছে উচ্চতর গণিতের যত ধরনের এমসিকিউ আছে সবগুলো সহজ সমাধান হচ্ছে এই বইটিতে পাওয়া যাবে। সো এই জন্য তোমরা ক্লাসটি করার সাথে সাথে অবশ্যই নোটটা করে রাখবে এবং জমা করে রাখবে। যখন তোমার চ্যালেঞ্জ আসবে তখন সেই চ্যালেঞ্জের জন্য যা ছবি তুলে গ্রুপের মধ্যে পোস্ট করে দিবে, ঠিক আছে? এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের মেইন ক্লাসে। তো তোমরা কিন্তু জানো যে এর আগে অলরেডি ত্রিকোণমিতি ক্লাসটি কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে। তো সেখানে তোমরা দেখেছো যে তোমাদের বইয়ের ঠিক যত নাম্বার পেজে যত নাম্বার অঙ্কটা রয়েছে সেটার বেসিক দেওয়া এবং সেই অঙ্কটা সলভ করে দেওয়া। কারণ আমি জানি তোমরা যেহেতু কেবল ক্লাস 9, 10-এ পড়ো বা এসএসসি পরীক্ষা দিবে, তো আমি যদি তোমাদেরকে একটা স্লাইড আনে পড়াই দিই, তোমরা এই স্লাইডের সাথে বইকে একসাথে করতে পারবে না বা একই সুতায় গাঁথতে পারবে না যে এই স্লাইডটা কোথায় আছে, এই অঙ্কটা বইয়ের কোথায় আছে, খুঁজে বের করতে অনেক প্রেশার খাবা বা প্যারা খাবা। তো এই জন্যই আমি তোমাদের বইটাকে কিন্তু আমার এই ক্লাসগুলোর কিন্তু স্লাইড বানিয়েছি। অর্থাৎ তোমার বইয়ে যেটা 1 নম্বর প্রশ্ন আমি সেটা সেভাবেই সলভ করে দেবো, তোমার বইয়ে যেটা 2 নম্বর প্রশ্ন আমি সেভাবে তোমাকে সলভ করে দেবো। তার মানে অবশ্যই তোমার পড়ার টেবিলের পাশে কিন্তু বইটা থাকা লাগবে। কারণ আমি বলি যে এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে লেখাটা একটু ছোট, তাই না? একটু ছোট লেখা। তো তোমার মোবাইলের মধ্যে ক্লাসটা যখন তুমি দেখবা তখন তোমার কাছে লেখাটা ছোট লাগতে পারে, কিন্তু ভাই এইটা কোথায় থেকে নিচ্ছি? তোমার বই থেকে নিচ্ছি। তোমার বইটা তুমি পাশে রাখো তোমার টেবিলের পাশে, আর তুমি আমার ক্লাসটা করো, আমি এখানে বড় করে লিখবো, তাহলে তো সমাধান হয়ে গেল, তাই না? তো আমি তোমাদের বইয়ের পেজগুলোকে হচ্ছে আমার ক্লাসে স্লাইড বানিয়েছি। এতে লাভটা কি?
এতে আমার কোনো লাভ নেই, লাভ হচ্ছে তোমাদের, ঠিক আছে, তোমাদের লাভ। অর্থাৎ অফলাইনে পড়ার যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা তোমরা পাবা। তো আমাদের 11.1 মধ্যে বাংলা ভার্সনে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের 244 নম্বর পেজের মধ্যে কিছু অঙ্ক পাবা এবং 245 নম্বর পেজের মধ্যে কিছু অঙ্ক পাবা। তো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করব, এগুলোর বেসিক কি কি সবই আমরা জানবো। একই সাথে হচ্ছে ইংলিশ ভার্সনে যদি তুমি পেজ নাম্বারটা একটু জানতে চাও, তাহলে সেটা হচ্ছে 259 এবং 260, এই দুই পেজের মধ্যে হচ্ছে ইংলিশ ভার্সনের যে অনুশীলনী 11.1 সেটা কিন্তু রয়েছে। তো এখন আমাদেরকে জানতে হবে যে এগুলোর জন্য আমাদের যে বেসিকগুলো, সেই বেসিকগুলো আসলে কি কি। বারবারই বলবো যে একটা চ্যাপ্টার করার আগে বা একটা অনুশীলনী করার পূর্বে অবশ্যই তোমাদেরকে সেই বেসিকগুলো জানতে হবে। হয়তোবা তোমরা তোমাদের বই পড়ে অনেক সময় বুঝো না, তার মানে ব্যাপারটা এই না যে অনেকেই বুঝে না, অনেকেই বুঝে আবার অনেকেই বুঝে না। তবে এই বেসিকগুলো তোমার যদি স্ট্রং থাকে, তাহলে তোমার যখন এইচএসসিতে তুমি যখন উঠবা, তখন কিন্তু এই বেসিকটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। সো তুমি আমার ক্লাসটা করার পরে যদি বই নাও দেখো, ওই বেসিকগুলো সামনে কি লেখা আছে অ্যাভয়েড করো, কোনো সমস্যা নেই, কারণ আমি তো আসলে ওই বইটাকে ফলো করি, আমি তোমাদেরকে দিব। এবং এর বাইরেও আরও অনেক স্ট্রং কিছু তোমরা জিনিস জানতে পারবা, যে বেসিকগুলো সাধারণত তোমরা পাইতা না, সেগুলো তুমি আজকের ক্লাসে পাবে, ঠিক আছে। তো চলো আমরা একদম শুরু থেকেই শুরু করব। তো আমাদের 11.1 কি কি আছে তা আমরা আগে জানবো না, এখানে কি কি আছে থাকুক, সমস্যা নেই। কিন্তু এই 11.1 সলভ করার জন্য আমাদের যা যা আগে লাগবে আমরা আগে সেগুলো এক এক করে দেখবো, ঠিক আছে। তো প্রথমে তোমাকে জানতে হবে যে আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক এটা আবার কি। আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক, তো চলো আমরা আয়তকার কার্তেশীয় স্থানাঙ্ক কি এটা আগে আমরা একটু প্রথমে জেনে নিই। তো প্রথমে আমি দুটো সরলরেখা নিছি, দেখো প্রথমে আমি হচ্ছে দুটো সরলরেখা নিচ্ছি। তো এই যে দুটো সরলরেখা নিছি, এই দুটো সরলরেখা দেখো পরস্পরকে ছেদ করছে। এবং এটা আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই যে দুটো সরলরেখা নিচ্ছি, এই দুটো সরলরেখা কিন্তু একটা আরেকটার উপর লম্বভাবে আছে। লম্ব মানে কি বুঝো, 90 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ এখানে দুটো সরলরেখা নিচ্ছি, তার হচ্ছে পরস্পরচ্ছেদী এবং তারা সমকোণে আছে। সমকোণ মানে কি, সমকোণ মানে হচ্ছে এই জায়গাটাতে তারা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি একটু চিন্তা করি যে এই যে দুটো সরলরেখা নিচ্ছি, এদেরকে নাম দিতে যাচ্ছে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো যদি আমি এদেরকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলি, তাহলে আমি হচ্ছে বলবো এটা হচ্ছে আমার মূল বিন্দু, অর্থাৎ দুইটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে তার নাম আমি দিলাম হচ্ছে ও। তো এটা ছেদবিন্দু তুমি বলতে পারো। আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের এক্স এক্স প্রাইম। তো আমরা কিন্তু এতটুকু জিনিস জানি যে আমাদের ও এক্স এটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, ও এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষ, ও ওয়াই এটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, আর ও ওয়াই প্রাইম এটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক ওয়াই অক্ষ। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তো তারপর আমি পাশে একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাকে, যেটা হচ্ছে আমাদের ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক ওয়াই অক্ষ। জাস্ট হিন্টস দিয়ে দিলাম তোমাকে আমি। ওকে, তো এখন আমি এখানে একটা বিন্দু দিতে যাচ্ছি, একটা বিন্দু দিব, দেন আমি তার অবস্থানটা একটু নির্ণয় করার চেষ্টা করব। তো আমি এখানে একটা বিন্দু দিচ্ছি, পি নামে একটা বিন্দু দিচ্ছি। তা আমি জানতে চাচ্ছি যে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার অবস্থানটা কোথায়, এটা আমি জানতে চাচ্ছি। তো যদি আমি এই বিন্দুটার অবস্থান জানতে চাই, তাহলে আমাকে প্রথমেই দুটা কাজ করতে হবে। কি সেই দুটা কাজ? সেই দুটা কাজ হচ্ছে এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা আমি লম্ব টান দিব, একই রকমভাবে পি বিন্দু থেকে আমি ওয়াই অক্ষের উপরে আরেকটা আমি লম্ব টান দিব, দুইটা আমি লম্ব টান দিব, ঠিক আছে, দুইটা আমি লম্ব টান দিব। তো আমি যদি এখন এক এক করে নাম দিই, এটার নাম আমি দিলাম এম, আর এটার নাম আমি দিলাম হচ্ছে এন। তো দেখো ও এম পি এন এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। কি হয়ে গেছে? আয়তক্ষেত্র। তো আমাদের আয়তক্ষেত্র সম্পর্কে একটু হলো আইডিয়া থাকা উচিত যে তাদের যে বিপরীত যে বাহুগুলো আছে এরা কি হয় বলতো? সমান হয়। এরা কি হয়? সমান হয়ে থাকে। তো এখন আমাকে জানতে হবে যে পি এন বলতে আসলে কি বোঝায় এবং পি এম বলতে আসলে কি বোঝায়। আগে আমি জানি পি এন সম্পর্কে কি বোঝায়। পি এন মানে বোঝায় হচ্ছে যে পি এন হচ্ছে তুমি কি করছো? ওয়াই অক্ষের একটা লম্ব টান দিচ্ছ, এবং পি এন মানে বোঝায় ওয়াই অক্ষ হতে পি বিন্দুর একটা দূরত্ব, লম্ব দূরত্ব। কি দূরত্ব? লম্ব দূরত্ব, কারণ তুমি যেহেতু লম্ব টান দিচ্ছ। তার মানে পি এন মানে কি বোঝায়? যে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর একটা লম্ব দূরত্ব। একই রকম ভাবে পি এম মানে কি বোঝায়? পি এম মানে বোঝা হচ্ছে এক্স অক্ষ থেকে পি বিন্দুর একটা লম্ব দূরত্ব। দেখো এক্স অক্ষ হচ্ছে এটা, দেখো এখানে এক্স অক্ষ হচ্ছে এটা,
তাহলে এই এক্স অক্ষ হতে পি বিন্দুর একটা লম্ব দূরত্ব দ্বারা কি বোঝাচ্ছে বলতো, পি এন কে বোঝাচ্ছে। আর পি এন দ্বারা কি বোঝায়, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর একটা লম্ব দূরত্ব, কি দূরত্ব, একটা লম্ব দূরত্ব। তো এই যে লম্ব দূরত্বগুলো আছে এখন আমরা এক এক করে নাম দিব। তো আমি প্রথমে বললাম যে আমার এইটার নাম হচ্ছে ওয়াই নাম দিলাম, এটা হচ্ছে আমার কি ওয়াই, অর্থাৎ পি এম এই দূরত্বটাকে আমি হচ্ছে ওয়াই নামে আখ্যায়িত করলাম। একই রকমভাবে পি এন এটাকে আমি হচ্ছে এক্স নামে আখ্যায়িত করলাম। কি নামে আখ্যায়িত করলাম, এক্স নামে আখ্যায়িত করলাম। এখন এই যে এটাকে এক্স নামে আখ্যায়িত করলাম না, তাহলে এই বিন্দুটার যে একটা ভুজ আর কোটি থাকবে, তাহলে এই এক্সটাই হচ্ছে তার ভুজ আর এই ওয়াইটাই হচ্ছে তার কি বলতো কোটি। এবং এই বিন্দুটাকে হচ্ছে ভুজ কমা কোটি দিয়ে তুমি সংজ্ঞায়িত করতে পারবে। তার মানে ভুজ মানে এক্স মানে কি বোঝাচ্ছে, অনেকে বলে ভাই ভুজ তো এক্স, এটা আবার বুঝার কি আছে, বাট এটার ব্যাখ্যা আছে। দেখো, ভুজ মানে বোঝাচ্ছে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর লম্ব দূরত্ব, আর কোটি মানে কি বোঝাচ্ছে বলতো, এক্স অক্ষ হতে পি বিন্দুর লম্ব দূরত্ব। তাহলে এটাকে আমরা কি বলতেছি বলতো, তোমার এক্স কমা ওয়াই বা ভুজ কমা কোটি। ঠিক আছে, তার মানে এই বিন্দুটার অবস্থান আমরা নির্ণয় করতে পারলাম যে আমাদের এক্স আর একটা কি বলতো ওয়াই। তো এখন এক্স আর ওয়াই তুমি তো এটাকে বললা, বাট মনে রাখবা এটা যদি এক্স হয়ে থাকে এটাও কিন্তু এক্স, এটা যদি ওয়াই হয়ে থাকে এটাও কিন্তু কি বলতো ওয়াই, কারণ তাদের বিপরীত বাহুগুলো কি হয় বলতো, সমান এবং সমান্তরাল। কি হয়ে থাকে, সমান এবং সমান্তরাল। তার মানে তুমি যদি এখন এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে মূল বিন্দু থেকে এক্স একক দূরে এক্স অক্ষ বরাবর যেতে হবে, এবং এই জায়গাটা থেকে তোমাকে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক যেতে হবে। তাহলে তুমি কি পাবে বলতো, এক্স কমা ওয়াই, এবং সেই বিন্দুটাকে তুমি খুঁজে পাবে। তো এটাকেই বলা হচ্ছে কি বলতো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর আরেকটা কথা মনে রাখবে যে আমাদের ভুজ আর কোটি প্লাস মাইনাস হতে পারে, ভুজ বা কোটি প্লাস মাইনাস হতে পারে, কিন্তু দূরত্ব কখনো মাইনাস হতে পারে না। তোমাকে কি কখনো কেউ বলবে যে -5 একক দূরে গিয়ে তুমি হাঁটো, তো -5 একক হয় না, হয় 5 একক। তাহলে মাইনাস যদি কখনো বলে তার মানে কি বিপরীত দিকে তোমাকে হাঁটতে বলতেছে, বা দূরত্ব কিন্তু কখনো কি হয় না বলতো, নেগেটিভ হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমি কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম যে ভুজ আর কোটির সংজ্ঞাটা, সেটা এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি যে এক্স অক্ষ হতে যে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে কোটির সমান, আর ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দু দূরত্ব কিসের সমান, ভুজের সমান। ঠিক আছে, এরপর আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে আইডিয়া নিতে হবে, সেটা চতুর্ভাগ। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু চতুর্ভাগ নিয়ে কথাবার্তা বলছি, বা তারপরেও আমার মনে হচ্ছে তোমাকে আরেকটু বলে দেওয়া উচিত। যেমন প্রথম চতুর্ভাগ, এখানে কিন্তু 4টা চতুর্ভাগ আছে, তাই না, 4টা চতুর্ভাগ আছে। তো এটা হচ্ছে আমাদের কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। তো এই প্রথম চতুর্ভাগে তুমি যদি কোনো একটা বিন্দু চিন্তা করো, পি নামে যদি একটা বিন্দু চিন্তা করো, তার ভুজও হবে প্লাস, কোটিও হবে প্লাস। প্রথম চতুর্ভাগে ভুজও হবে প্লাস, কোটি হবে কি বলতো প্লাস। তাহলে আমরা চিহ্নটা বলতে পারি যে আমাদের এখানে ভুজ কোটিটা হচ্ছে কি বলতো প্লাস কমা প্লাস, প্রথম চতুর্ভাগে। এবার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের যে কোনো বিন্দু কিন্তু হয়ে থাকে -x, y। কেন, কারণ তুমি যখন এই দিকে যাবা, এদিকে x অক্ষটা কি মাইনাস না, তাহলে এখানে x এর মানটা হচ্ছে মাইনাস, আর এদিকে তো y এর মান তো প্লাসই আছে, তার মানে yটা কিন্তু প্লাস। তার মানে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে চিহ্নটা হচ্ছে মাইনাস কমা কি বলতো প্লাস। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে x এর মান মাইনাস, মানে ভুজ মাইনাস, আর কোটি কি হবে প্লাস হবে। এবার হচ্ছে তুমি তৃতীয় চতুর্ভাগ, তো তৃতীয় চতুর্ভাগে দেখো যে আমাদের যে কোনো একটা বিন্দু যদি তুমি চিন্তা করো, তাহলে এই জায়গাটাতে x এর মানও মাইনাস, আবার y এর মানও কি হবে বলতো মাইনাস হবে। কারণ তুমি চিন্তা করো যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর কাছে তুমি যদি পৌঁছাতে চাও তোমাকে কি করতে হবে, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর এইদিকে আসতে হবে। তো এইদিকে আসা মানে কি x এর মান মাইনাস, এবং এইখান থেকে তুমি যখন নিচে নামবা তার মানে কি তুমি নিচের দিকে যাচ্ছ, তার মানে তুমি ওয়াই অক্ষের দিকে যাচ্ছ, সেই ওয়াই অক্ষটা কি বলতো নেগেটিভ, নিচেরটা কি নেগেটিভ। তার মানে দেখো এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও কি বলতো মাইনাস। তাহলে আমরা এখানে চিহ্নটা কি বলবো, চিহ্নটা হচ্ছে আমাদের মাইনাস কমা মাইনাস। তার মানে 3 নম্বর চতুর্ভাগে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে তার এক্স এর মানও মাইনাস এবং ওয়াই এর মানও কি হবে মাইনাস হবে। 4 নম্বর চতুর্ভাগ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ, ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা চলে আসলাম।
তো এই ফোর্থ কোয়াড্রেন্টে তুমি যদি কোনো একটা বিন্দুর কথা চিন্তা করো তাহলে এখানে এক্স এর মান হবে প্লাস আর ওয়াই এর মান হবে কি বলতো মাইনাস। কারণ কি, কারণ সাপোজ ধরো তুমি হচ্ছে এই বিন্দুটার কাছে আসতে যাচ্ছ, তার মানে তোমাকে প্রথমে মূল বিন্দু থেকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর আসতে হবে, এই জন্য প্লাস এক্স, এবং এখান থেকে তুমি যখন নিচে নামবা তার মানে তোমাকে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর এই জায়গাটাতে আসতে হবে, তার মানে কি হবে বলতো মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে চিহ্নটা কি হচ্ছে, বা এখানকার চিহ্নটা হচ্ছে এক্স এর মান প্লাস আর ওয়াই এর মান কি বলতো মাইনাস, ওয়াই এর মান কি হবে মাইনাস হবে। ঠিক আছে, তো আশা করি তোমাকে যদি আমি এখন কোনো একটা বিন্দু দেই তুমি কিন্তু স্পষ্ট বলতে পারবা সেই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। ঠিক আছে, তোমার প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় নাকি চতুর্থ, অর্থাৎ কোন চতুর্ভাগে অবস্থান করবে তুমি কিন্তু এখন যে কোনো একটা বিন্দুকে দেখে কিন্তু বলে দিতে পারবে। সাপোজ আমি যদি তোমাকে বলি যে একটা বিন্দু আছে 2,-3, এটা কোন চতুর্ভাগে হবে, 2,-3 এটা কোন চতুর্ভাগে বসবে। অনেকে এটা ভুল করে, বলে দ্বিতীয় চতুর্ভাগ। ভাই দ্বিতীয় আর চতুর্থ এই দুটার মধ্যে কিন্তু প্যাচ লাগে যায়, অনেকেরই আছে, আমি দেখছি এইচএসসিতে ওঠার পরে প্যাচ লাগে যায়। ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কি হবে প্লাস হবে, বা চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে প্লাস ওয়াই হচ্ছে মাইনাস। তার মানে এখানে আমি তোমাকে যেটা দিছি এটা কিন্তু ভাইয়া চতুর্থ চতুর্ভাগ। কোন চতুর্ভাগের জন্য বলো তো, এটা চতুর্থ চতুর্ভাগের জন্য। তার মানে এখন তোমাকে আমি যে কোনো একটা স্থানাঙ্ক দিলে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই অ্যান্সারটা বলে দিতে পারবে। ঠিক আছে, ওকে। তো এখানে আমি তোমাকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা তো চতুর্ভাগ জানলাম, তাই না, আমরা হচ্ছে চতুর্ভাগ সম্পর্কে জানলাম। তো সব সময় যে আমাদের স্থানাঙ্কগুলা চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে ব্যাপারটা কিন্তু এরকম না। এগুলো মুছে দিই। চতুর্ভাগের মধ্যে আমার এখন কোনো স্থানাঙ্ক থাকতে যাচ্ছে না। তারা কি করবে, তারা হচ্ছে অক্ষের উপরে অবস্থান করবে। ধরে নাও যে তোমাকে আমি একটা বিন্দুর স্থানাঙ্ক দিলাম হচ্ছে a,0, এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে a,0। এখন তো তুমি বলো ভাইয়া এটা কোথায় বসবে, a,0 এটা কোথায় বসবে, তাই না। তো a,0 না দিয়ে আমি তোমাকে বলি x,0, তাহলে আর তোমার জন্য সুবিধা হবে x,0। তার মানে ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, y এর ভ্যালু 0 বাট x এর একটা মান আছে, y এর ভ্যালু 0, তাহলে এটা কি আসলে কোনো চতুর্ভাগে বসবে কিনা একটু চিন্তা করো। যে তুমি হচ্ছে মূল বিন্দু থেকে x একক দূরে যাবা, কিন্তু এখানে আসার পরে তুমি ওয়াই অক্ষ বরাবর কি যাইতে পারবা নাকি পারবা না, উত্তর হচ্ছে যাইতে পারবা না। কেন, কারণ এখানে ওয়াই এর ভ্যালু তারা 0 বলে দিছে। তার মানে তুমি এক্স একক যাওয়ার পরে তোমাকে থেমে যেতে হবে, তুমি আর উপরে নিচে যেতে পারবে না, তুমি আটকা পড়ে গেছো। তার মানে এই যে আমাদের এক্স কমা যে 0 বিন্দুটা আছে, এই বিন্দুটা এটা হচ্ছে ঠিক এক্স অক্ষের উপরে অবস্থান করবে। তার মানে তোমরা যদি কখনো এরকম দেখো 2,0, 3,0, 4,0, 100,0, এগুলো সবই হচ্ছে কি বলতো এক্স অক্ষের উপরে অবস্থান করবে। কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে। এরপর আমরা আরেকটা বিন্দু দেখব যে 0, হচ্ছে 0,y, 0,y বি নামে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 0,y। এখন তুমি একটু চিন্তা করো, আমরা হচ্ছে মূল বিন্দু থেকে ধরুন আমার যাত্রা শুরু করব, তাহলে আমরা কি এক্স অক্ষ বরাবর কি ডানে বা বামে যেতে পারবো? এক্স অক্ষ মানে হচ্ছে ডানে বা বামে যাওয়া, তো ডানে বা বামে কি যেতে পারবো? উত্তর হচ্ছে না। কেন, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে কত, 0। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে আমি ডানে বা বামে যেতে পারবো না। কিন্তু তারা বলছে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, ওয়াই মানে একটা মান আসছে ওয়াই এর ভ্যালু, তার মানে আমি অ্যাকচুয়ালি ডানে বামে যেতে পারবো না, আমি শুধু উপরে উঠতে পারবো। তাহলে উপরে যদি উঠো তাহলে এরকম কোন একটা পজিশনে গিয়ে তুমি বি নামে একটা বিন্দু পাবা যার স্থানাঙ্ক হচ্ছে 0,y। মনে রাখবা এক্স এর ভ্যালু যদি 0 হয়ে থাকে এবং ওয়াই এর যদি তুমি একটা মান পেয়ে যাও তাহলে সেটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। কোন অক্ষের উপরে? প্লাস ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। তাহলে আমি এখানে বলে দিলাম যে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপর, এটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থান করবে। আর যদি তুমি 0,y পাও তাহলে সেটা কোন অক্ষের উপরে? ওয়াই অক্ষের উপর অবস্থান করবে। এরপর সি নামে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে তোমার -x,0। তো এখন তুমি মনে করো যে 0 এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবা, ডানে করবা নাকি বামে করবা? ভাইয়া তোমাকে বলে দিচ্ছে এক্স এর ভ্যালুটা মাইনাস, তার মানে তোমাকে বামে হাঁটতে হবে, বাম দিয়ে তুমি বামে হাঁটলা। হাঁটার পরে এখন তুমি চাচ্ছ আমি কিছু উপরে আর নিচে যাবো, কিন্তু যাইতে পারবে না। কেন? কারণ তোমাকে ওয়াই ভ্যালু দ্বারা 0 বলে দিচ্ছে। তারপরে তোমাকে এক্স অক্ষের উপরে সীমাবদ্ধ থাকতে হবে, এবং সেটা কোনটা? নেগেটিভ এক্স অক্ষের দিকে। তাহলে এরকম কোন একটা পজিশনে গিয়ে তুমি বলবা হচ্ছে -x,0। তার মানে এটা কিন্তু কোন অক্ষের উপর অবস্থান করতেছে বলতো? -x অক্ষের উপর। কোন অক্ষের উপরে? -x অক্ষের উপরে। এবার আমি ডি নামে একটা লাস্ট একটা স্থানাঙ্ক নিব যেটা হচ্ছে আমাদের 0,-y।
0, -y। তার মানে দেখো 0, y যদি ধনাত্মক y অক্ষের উপর থাকে তাহলে 0, -y অবশ্যই কি ঋণাত্মক y অক্ষের উপর থাকবে। তার মানে এরকম কোনো একটা পজিশনে গিয়ে তুমি বলবা ডি নামে একটা স্থানাঙ্ক থাকবে যেটা বসবে হচ্ছে 0, -y। ঠিক আছে, 0, -y। তার মানে আমাদের কিন্তু অনেক সময় অক্ষের উপরও কিন্তু স্থানাঙ্কগুলো বসতে পারে, স্থানাঙ্কগুলো আমাদের অক্ষের উপর বসতে পারে। বা যদি তোমার এক্স এরও একটা মান থাকলো, ওয়াই এরও একটা মান থাকলো, 2, -3, 1, 2, 3, 3, এরকম এক্স এরও মান আছে, ওয়াই এরও মান আছে, কোনো জায়গায় শূন্য নাই, তার মানে সেটা অবশ্যই চতুর্ভাগে বসবে। তার মানে অক্ষে কখন বসবে একটু খেয়াল করো, লাস্ট একটা বলতেছি, অক্ষের উপরে কখন বসবে? যখন হয় এক্স এর মান 0 হবে অথবা ওয়াই এর মান 0 হবে, তখনই সে অক্ষের উপরে বসবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি এক্স এর মানও 0 আবার ওয়াই এর মানও যদি 0 হয় তখন সে কথা বসবে। ভাই এক্স এর মানও 0 আর ওয়াই এর মানও 0, এটাই তো তার মূল বিন্দু। এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এটাই তো তার মূল বিন্দু, বুঝছো? আর এটা বাদে যদি এক্স এর মান 0, ওয়াই এর একটা মান থাকে, তাহলে সে হয় তোমার এক্স এর মান 0 আর ওয়াই এর একটা কিছু মান থাকবে, তাহলে সে ওয়াই অক্ষের উপরে বসবে, হয় সে প্লাস ওয়াই অক্ষে বসবে অথবা সে কি বলতো মাইনাস ওয়াই অক্ষে বসবে। এই তো, তাহলে আমরা চতুর্ভাগ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা দেখব হচ্ছে সূত্র একটা, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র। তো এটার প্রমাণ আমাদের বইয়ের মধ্যে আছে, আমি প্রমাণের দিকে আসলে যাব না, আমি তোমাকে সর্বোচ্চ চিত্রটা অঙ্কন করে বলে দেবো এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে এটা। কিন্তু তোমার কাছে যদি মনে হয় যে আমি একটু প্রমাণটা শিখতে চাই, তুমি তোমার বইয়ের দিকে তাকাও, প্রমাণ আছে। তো প্রমাণ কখনো পরীক্ষাতে আসে না, এই জন্য আমি এখানে প্রমাণটা দেখাতে যাচ্ছি না। তো তোমাকে আমি শুধুমাত্র দেখাবো যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা। তো ধরে নাও যে আমার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। এই দুটা বিন্দু যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। একটা বিন্দুর প্রথম চতুর্ভাগে, একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে, একটা প্রথম চতুর্ভাগে, একটা তৃতীয় চতুর্ভাগে। ভাইরে দুটা বিন্দু যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। তা আমি যেহেতু সূত্র আবিষ্কার করবো এখন একটা, এই জন্য আমি দুটা হচ্ছে প্রথম চতুর্ভাগে নিচ্ছি। আর প্রথম চতুর্ভাগে যদি দুটা বিন্দু আমি নিই তাহলে দুটা কিন্তু পজিটিভ হবে, ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ হবে। তো এখন এই দুটা বিন্দু হচ্ছে আমার, একটা হচ্ছে x1 y1 আর আরেকটা হচ্ছে আমার x2 y2। এখন আমি এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ভাই মধ্যবর্তী দূরত্ব মানে বুঝো যে এই বিন্দু আর এই বিন্দু দুটার মাঝে ব্যবধান কতটুকু, বা একটা বিন্দু আর একটা বিন্দু থেকে কত দূরে অবস্থান করতেছে। ঠিক আছে, তো আমি এখন তাদের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলাটা বের করতে যাচ্ছি। তো এই মধ্যবর্তী দূরত্বটাকে আমি নাম দিলাম হচ্ছে এবি। কি নাম দিলাম? এবি। তার মানে যদি আমি কখন এখানে এবি বুঝাই, এবি বুঝাই যে এবি ইকুয়াল টু হোয়াট, তখন তুমি বুঝে নিবা যে এবি মানে বোঝানো হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে। ঠিক আছে, অনেক সময় প্রশ্নে বলে যে এ বিন্দু তো বি বিন্দু তো এবি ইকুয়াল টু হোয়াট। আমি পোলাপান চিন্তা করি যে এবি আবার কি? এবি মানে হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এখন তুমি এখান থেকে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা বের করবা। তাহলে এবি ইকুয়াল টু হচ্ছে রুট অফ হার, রুট অফ হার। এভাবে যদি বাংলাতে মনে রাখো আরো ভালো হবে, ভুজদ্বয়ের পার্থক্য, ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, এটা আজীবনের জন্য প্লাস কোটিদ্বয়ের পার্থক্য, কোটিদ্বয়ের পার্থক্য, পার্থক্য এবং তার উপরে একটা হোল স্কয়ার থাকবে, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস হচ্ছে কি কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার। তো এই বাংলাটা মনে রাখলে আরো বেশি সুবিধা। এখন ভাই ভুজদ্বয়ের পার্থক্য মানে কি? এরে ভাই একটু তাকাও এদিকে, ভুজদ্বয়ের পার্থক্য মানে কি? ভুজ হচ্ছে x1, ভুজ হচ্ছে কি x2, তার মানে পার্থক্য মানে বিয়োগফল। এখন তুমি চাইলে x1 মাইনাস x2 ও বলতে পারো, আবার তুমি চাইলে x2 মাইনাস x1 ও বলতে পারো। কেন ভাইয়া? কারণ যেহেতু এটার উপর স্কয়ার আছে, তোমার সাপোজ 2 মাইনাস 3 হোল স্কয়ার বলা যা কথা, 3 মাইনাস 2 হোল স্কয়ার বলা কিন্তু একই কথা। কারণ এখান থেকে একটা হয়তো মাইনাস আসবে, কিন্তু স্কয়ার করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখান থেকে প্লাস আসবে, স্কয়ার করলে প্লাসে হবে। তার মানে ভুজদ্বয়ের পার্থক্য মানে তোমার মন মতো তুমি বলতে পারো x1 মাইনাস x2 হোল স্কয়ার, অথবা অনেকে দেখবার লিখতেছে x2 মাইনাস x1 হোল স্কয়ার। তো যেটাই লিখুক না কেন দুইটাই সঠিক। আবারও দেখো কোটিদ্বয়ের পার্থক্য মানে কি? y1 মাইনাস y2 হোল স্কয়ার অথবা y2 মাইনাস y1 হোল স্কয়ার, একই কথা বোঝায়। ঠিক আছে, তা আমি এখন এখানে দেখো এটাকে আরেকটু শর্ট করে লিখবো, এটাকে আমি আরেকটু শর্ট করে লিখবো। আচ্ছা, আগে তোমাদের বইয়েরটা লিখি, পরে আমি আমারটা লিখবো। যে এখানে আমি বলতে পারি x2 মাইনাস x1 হোল স্কয়ার। ভাই রে তুমি চাইলে x1 মাইনাস x2 হোল স্কয়ার লিখতে পারো, প্লাস এই প্লাসটা কিন্তু আজীবনের জন্য ফিক্সড। আবার এখানে তুমি বলতে পারো y2 মাইনাস y1 হোল স্কয়ার। ঠিক আছে, এখন এটাকে একটু শর্ট ফর্মে লিখবো। শর্ট ফর্মটা হচ্ছে ঠিক এরকম যে রুট অফ হার
ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। এটা তোমাদের বইয়ের মধ্যে এটা নাই, বাট আমি লিখলাম, একই বুঝায় জিনিসটা, যে ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার। তো ডেল কেন আর এক্স কেন, ডেল এক্স কেন লিখলেন? ডেল এক্স তোমার যখন এইচএসিতে উঠবা তখন তুমি এটা দেখতে পাবা যে ডেল এক্স মানে আসলে এখানে x2 মানে x1 কে বোঝাচ্ছে, অর্থাৎ ডেল এক্স মানে হচ্ছে দুইটা ভুজের পার্থক্যকে বোঝায়, আবার ডেল ওয়াই মানে হচ্ছে দুইটা কোটির পার্থক্যকে বোঝায়। অর্থাৎ এই পুরো টার্মটাকে একটু শর্ট করার জন্য আমি এভাবে লিখলাম, বাট তোমাদের মেইন সূত্র কিন্তু এটাই, মেইন সূত্র হচ্ছে এটাই, যে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার একটা কি হবে, রুট ওভার হবে। এখন এটারে শর্ট ফর্ম হচ্ছে এটা, শর্ট ফর্ম হচ্ছে এটা, আর এটা হচ্ছে বাংলা ফর্ম, একটা বাংলা ফর্ম, একটা গাণিতিক ফর্ম, একটা শর্ট ফর্ম, ঠিক আছে? আর কোনো ফর্ম জানা দরকার নাই। আর আরেকটা কথা মনে রাখিও, যে এই জায়গাটাতে এবি বলা যা কথা, বি এ বলা একই কথা, এবি বলা যা কথা, বি এ বলা একই কথা, কারণ এ থেকে বি এর দূরত্ব যা হবে, বি থেকে এর দূরত্ব সেম হবে। তুমি এই দেয়াল থেকে ওই দেয়ালে যাবা, যা দূরত্ব ওই দেয়াল থেকে এই দেয়াল মাপলে কি দূরত্ব কি চেঞ্জ হবে নাকি একই হবে? বা একই দূরত্ব হবে, ওইটা একই। তাহলে এ বি ইকুয়াল টু বি এ একই কথা। দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে দুইটা বিন্দু, একটা x1 y1 একটা x2 y2, তাই দুইটা বিন্দু যদি থাকে তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, এ বি ইকুয়াল টু ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার। এখানে আবার লিখছি কিন্তু x1 মাইনাস x2, আবার ওখানে বললাম x2 মাইনাস x1, ভাই দুইটা একই কথা, ঠিক আছে? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এখন যদি তুমি দেখো যে একটা তোমার স্থানাঙ্ক দেওয়া আছে, একটা স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে x1 y1, আর আরেকটা স্থানাঙ্ক হচ্ছে 0 0, একটা স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর একটা হচ্ছে 0 0, মানে একটা মূল বিন্দু আর একটা যে কোনো একটা স্থানাঙ্ক যদি থাকে, তখন সূত্রটা একটু ছোট হয়ে যায়। কিরকম ছোট দেখো, যে ভুজদ্বয়ের পার্থক্য x1 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য y1 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু, বাইরে x1 থেকে 0 গেলে তো x1 ই হয়, আবার y1 থেকে 0 গেলে তো y1 ই হয়। তাহলে মানে তুমি সূত্র মুখস্থ রাখবা হচ্ছে এটা, এটা হলো তোমার সূত্র আকারে মুখস্থ রাখবা, যে যদি দুইটা বিন্দু আলাদা আলাদা হয় তাহলে ডিরেক্ট সূত্র এটাই, বাট ওই দুইটা বিন্দুর মধ্যে একটা যদি 0 0 হয়ে যায় তখন তার সূত্রটা খুব সহজ, যে রুট ওভার x1 স্কয়ার প্লাস হচ্ছে y1 স্কয়ার, অর্থাৎ রুট ওভার এটার উপর তুমি একটা স্কয়ার দিবা, এটার উপর একটা স্কয়ার দিবা, এটার দিকে তাকানোরই দরকার নাই। যদি একটা বিন্দু 0 0 হয়ে যায়, মূল বিন্দু হয়ে যায়, জাস্ট এই বিন্দু নিয়ে কাজ করবা, তাহলে অ্যান্সার পাই যাবা। রুট ওভার এটার উপর স্কয়ার দিব, এটার উপর স্কয়ার দিব, অ্যান্সার চলে আসবে। দেখো এই যে রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার, ঠিক আছে? এটা একটা শর্টকাট টেকনিক। এবার দুইটা আমরা স্পেশাল কেস দেখব, দুইটা স্পেশাল কেস দেখব, মজা লাগবে এই দুটো স্পেশাল কেস দেখতে। কিরকম দেখো, একটা সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, তো ওই সূত্রটা আইলো কেমনে একটু আমরা দেখি। তুমি প্রথমে আগে একটা কথা বলো, x1 এটা হলো বিটা, এটা হলো x2 এটা বিটা। দেখো তো ভাইয়া কোটিটা কি একই রকম না? ও তো হ্যাঁ ভাইয়া কোটিতে একই রকম। তো যাই হোক, আমি তো আসলে বুঝি না যে কোটি একই রকম হলে কি হবে, আমি এটা সূত্রে অ্যাপ্লাই করবো। আমি চাচ্ছি এই পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে, পি কিউ এর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে যাচ্ছি আমি। তো চলো নির্ণয় করি। প্রথমে কি বলবো ভাইয়া, প্রথমে হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার লিখলাম, প্লাস ভাইয়া কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, বিটা বিটা 1 তো না, শুধু বিটা, বিটা মাইনাস বিটা হোল স্কয়ার। এবার আমি দেখতাছি যে এটা তো 0 হয়ে গেল, তার মানে এখানে থাকে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস, ভাইয়া এটা তো 0, হ্যাঁ 0ই তো, ওকে। এরপর তোমার শুধু থাকবে x1 মাইনাস x2 হোল স্কয়ার। এবার তো তুমি জানো যে ভাইয়া x1 মাইনাস x2 তো ঠিক আছে, এখানে একটা স্কয়ার আছে, এখানে একটা রুট ওভার আছে, ভাইয়া রুট ওভার আর স্কয়ার তো কাটাকাটি হয়, আমিও তো জানি কাটাকাটি হয়, তাহলে চলো করে ফেলি। শেষে থাকবে কত, x1 মাইনাস x2, x1 মাইনাস x2। এখন একটু চিন্তা করো, x1 পি বিন্দুর ভুজ, x2 কিউ বিন্দুর ভুজ, তাই না? দুইটা বিন্দুর ভুজ। তা আমরা তো জানি যে x1 থেকে x2 কে বিয়োগ করলে অ্যান্সার পাবো, কিন্তু ভাই যদি এই বিয়োগফলটা কখনো নেগেটিভ হয়ে যায় তখন কি হবে? ভাই এটা তো বের করতে বলছে দূরত্ব, ভাই দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই নেগেটিভ হলে এটা কি করতে হবে, পজিটিভ করে ফেলতে হবে। তো এই জন্য একটা কি ইউজ করতে হয়, পরম মান ইউজ করতে হয়। কি ইউজ করতে, এটাকে বলে পরম মান। কি বলে এটাকে? পরম মান বলে, পরম মান। ভাই পরম মানের কাজ কি? পরম মানের কাজ হলো, পরম মানের ভেতরে যদি কোনো কিছু ঢুকে তাহলে সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, সে আজীবন প্লাস হয়ে বের হয়ে আসে। পরম মানের কাজ কি? পরম মানের কাজ হচ্ছে ভেতরে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, সে অলওয়েজ কি হয়ে বের হয়ে আসবে, পজিটিভ হয়ে বের হয়ে আসবে। তার মানে এই পরম মান, এই বিয়োগফলটা যদি কখনো নেগেটিভও হয়, পরম মানের ভিতরে থাকার কারণে সে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো এই জন্য বলা হয়, দেখো যে বিটা যদি একই রকম হয়ে যায় তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জাস্ট এই যে ভুজ x1 মাইনাস x2 আর একটা পরম মান হবে, অর্থাৎ ভুজ দ্বয়কে বিয়োগ করে দিবা আর একটা পরম মান দিয়ে দিবা।
যে যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ হয়ে অ্যান্সারটা তুমি বের করে আনবা। তার মানে কোটি একই রকম হলে ভুজদ্বয়ের পার্থক্য মডুলাস, মডুলাসে বলে, পরমাণু বলে। আর যদি কখনো তুমি দেখো যে আমার ভুজগুলো একই রকম হয়ে গেছে, কি হয়ে গেছে, ভুজ একই রকম হয়ে গেছে, তাহলে ওটার উল্টাটা, ওইখানে কি শিখছো ভাই, ওখানে শিখছি আমি ভুজদ্বয়ের পার্থক্য মডুলাস, তাহলে এখানে কি হবে, কটুদ্বয়ের পার্থক্য মডুলাস। দেখো y1 - y2, এই যে y1 - y2 মডুলাস, এটা তুমি সেম ভাবে তুমি আগেরটার মতো সেম ভাবে করতে পারো, একদম সেম নিয়মে তুমি করতে পারো, ঠিক আছে। এটা আর ব্যাখ্যাটা দিলাম না। তুমি এই জায়গাটাতে যে আলফা মাইনাস আলফা হোল স্কয়ার, মানে এইভাবে তুমি সূত্রটা তৈরি করো, তুমি দেখবো ওইটাই তুমি পাচ্ছ ঘুরে ফিরে, ঠিক আছে। তো এই দুটো স্পেশাল কেস আমরা অবশ্যই মনে রাখবো, এতে আমাদের অঙ্কটা ছোট হয়ে যাবে। তোমাকে দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, এবং তারা কি করছে, দুষ্টমি করে কোটি দুটো একই রকম দিয়ে দিচ্ছে। তুমি কি করবা, আরে ধুর, ওই সূত্র আমি আর মানি না। আমি কি করবো, আমি হচ্ছে এই x1 থেকে x2 কে বিয়োগ করে ডিরেক্ট সূত্র লিখবো। তো ডিরেক্ট সূত্র মুখস্থ করো, এইভাবে তোমাকে দেখানো দরকার নেই, তুমি ডিরেক্টলি এটা বলবা, স্মার্ট সলিউশন, ঠিক আছে। তোমাকে তারা মাঝে মধ্যে জ্যামিতিক চিত্র অঙ্কন করতে বলতে পারে, তবে তুমি দেখবা যে তুমি যে কোনো ধরনের গাইড বা অনেক বই টই বা যে কোনো জায়গাতে তুমি দেখবা যে ম্যাক্সিমাম জায়গায় তারা গ্রাফ দিয়ে করে। ভাইয়া যদি তোমাকে তারা বলে জ্যামিতিক অঙ্কন করো, জ্যামিতিক অঙ্কন করো, তখন তুমি কেবলমাত্র গ্রাফ অঙ্কন করবা, অন্যথায় কোনো গ্রাফ অঙ্কন করবা না। জ্যামিতিক অঙ্কন করতে বলতে হবে, বলতে পারে তুমি এটা জ্যামিতিকভাবে বা চিত্র অঙ্কন করো। যখন চিত্র অঙ্কন করতে বলবে তখন তুমি গ্রাফ ইউজ করবা, অন্যথায় কিন্তু ভাই গ্রাফটা ইউজ করতে যাবা না, বুঝতে পারছো। তার মানে গ্রাফে ইউজটা আমরা তখন করবো যখন আমাদের জ্যামিতিক অঙ্কন বা চিত্র অঙ্কন করতে বলবে। তো আমরা এখন দেখি যে জ্যামিতিক অঙ্কন বা চিত্র অঙ্কনটা আসলে কিভাবে করে। তো আমাদের বইয়ের মধ্যে তোমাকে বলে দিল যে এ নামে একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, -3, আর বি নামে একটা স্থানাঙ্ক হচ্ছে তোমার কত, -2, 3। এখন তোমাকে বললো যে চিত্র অঙ্কন করে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তবে দৈর্ঘ্য নির্ণয় করা মানে কিন্তু বুঝে নিও যে তোমাকে এ বি এর দূরত্ব নির্ণয় করতে বলছে। তো দৈর্ঘ্য মানে কিন্তু দূরত্ব, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা মানে দৈর্ঘ্যের আবার আলাদা সূত্র নাই, ওই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ওইটাই তার সূত্র। তো আমাকে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে এই এ কে গ্রাফের মধ্যে বসানো, বি কে গ্রাফের মধ্যে বসানো। তো আশা করি আমরা এগুলো অনেকে পারি, বা তারপরে আমি তোমাকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের কি করতে হয়, এই গ্রাফের মধ্যে হচ্ছে তোমাকে ওয়াই অক্ষ, তারপর হচ্ছে এক্স অক্ষ, এগুলো তোমাকে নিতে হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমাকে নিতে হবে। তো আশা করি বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যদি বোঝা না যায় তাহলে অন্য কালার যদি ইউজ করি তাহলে কেমন হয়। আচ্ছা, অন্য কালার ইউজ করি, সবুজ কালার ইউজ করলাম, আরেকটা হচ্ছে এটা। তারপরে তোমাকে প্রথমে হচ্ছে গ্রাফের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে, এবং বলে দিতে হবে যে তোমার এটা হচ্ছে, আচ্ছা ব্ল্যাক দিয়ে লিখলে হবে, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের কি ওয়াই প্রাইম, দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে তুমি 2 একক আর -3 একক। তো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আমাদের এই যে গ্রাফ পেপারটা যে আছে, এখানে কিন্তু আমাদের 5টা করে ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আবার দেখো 1টা 2টা 3টা 4টা 5টা। তো তুমি 1 একক নিয়েও কাজ করতে পারো, আবার তুমি হচ্ছে 5 ঘর মিলে 1 একক হিসেবে চিন্তা করতে পারো। তো তুমি যদি 1 একক নিয়ে চিন্তা করো তাহলে কি হবে বলো তো, তোমারটা একদম কাছাকাছি হয়ে যাবে, মানে তুমি নিজেও পরে খুঁজে পাবা না, এমন একটা অবস্থা। তো এই জন্য আমরা গ্রাফের উপরে আসলে লিখে দিই যে এখানে লিখলাম আমি যে এখানে 5 ঘর ইকুয়াল টু হচ্ছে 1 ঘর। আমি একবার সিম্পলি লিখলাম যে 5 ঘর ইকুয়াল টু কি বলতো 1 ঘর। তো আমাকে তারা কি বলছে, 2, -3 না, 2, -3, 5 ঘর ইকুয়াল টু 1 ঘর। তো আমি প্রথমে এই বিন্দুটা বের করতে যাচ্ছি, তার মানে 2, -3, তার মানে আমি 5 ঘর মিলে হচ্ছে 1 ঘর চিন্তা করব। তাহলে আমার এটা হচ্ছে 1 ঘর, এটা হচ্ছে 2 ঘর, এটা 3 ঘর, এটা 4 ঘর, এটা 5 ঘর। আমরা সাথে 5 ঘর মিলে 1 ঘর চিন্তা করি। আবার দেখো এটা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। কেন? কারণ আমি 5 ঘর মিলে হচ্ছে 1 ঘর চিন্তা করছি। তো তারা আমাকে বলছে 2, -3, তাহলে এটা কোন চতুর্ভাগ হবে একটু বলো তো। এটা হচ্ছে 4 ডাবল চতুর্ভাগ হবে, কারণ x এর মান প্লাস y এর মান হচ্ছে কি মাইনাস। তাহলে প্রথমে তুমি কি করবা, যে x অক্ষ বরাবর 2 ঘর যাবে, যে x অক্ষ বরাবর 2 ঘর গেলাম, মূল বিন্দু থেকে শুরু করে x অক্ষ বরাবর 2 ঘর গেলাম, এবং
-3 মানে কি, যে এখান থেকে শুরু করে আমি নিচের দিকে যাব, উপরের দিকে না, নিচের দিকে। কয় ঘর? 3 ঘর যাইতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তার মানে এরকম একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলতো? এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 2, -3। এরপর পরেরটা কি বলছে? -2, 3। তার মানে কি, -x অক্ষ বরাবর তোমাকে -2 ঘর যেতে হবে, আর +y অক্ষ বরাবর 3 ঘর যেতে হবে। তাহলে -2 মানে তুমি অ্যাকচুয়ালি যাবা হচ্ছে কি বলতো? এভাবে, যে এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে -2, কারণ 5 ঘর মিলে 1 ঘর ধরছি। তাহলে এটা হচ্ছে আমার -2 আর +3, তার মানে 1 2 3 আর +3। তার মানে এরকম একটা জায়গাতে গিয়ে তুমি বলবা হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক -2, 3। ওকে, তাহলে এখন কি করতে বলছে? এ আর বি কে তোমাকে যোগ করতে হবে। এ আর বি কে কি করতে হবে? যোগ করতে হবে। যে এ বিন্দু আর বি বিন্দু, এবার তুমি যোগ করে দাও। এই যে এ বিন্দু আর বি বিন্দু তুমি যোগ করে দিছো, যে এ বিন্দু আর বি বিন্দু তুমি যোগ করে দিলা, এ বিন্দু আর বি বিন্দু আমি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমার কাজ শেষ ওখানকার। এখন তারা আমাকে কি বলছে বলো তো? আমাকে তারা বলছে যে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি ইকুয়াল হচ্ছে √, ভুজদ্বয়ের পার্থক্য, x1 - হচ্ছে +2 হোল স্কয়ার। ভাই এখানে কেন প্লাস ছিল? কারণটা হচ্ছে দেখো, x1 মাইনাস, ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস। তাহলে x1 - x2 হোল স্কয়ার, ফর্মুলার প্লাস y1 হচ্ছে কত? -3, y2 হচ্ছে কত? 3, মানে হচ্ছে -3। কেন? কারণ যে y1 - y2 হোল স্কয়ার। তাহলে আমার এখান থেকে হচ্ছে 4 কে স্কয়ার করলে কত হবে? দেখো 2 আর 2 যোগ করলে 4 কে স্কয়ার করলে কত হবে? 16 হবে। যোগ এখানে কত হচ্ছে দেখো একটু খেয়াল করে, -3 আর -3 যোগ করলে কিন্তু -6। তা -6 কে তুমি যখন স্কোয়ার করবা, ও কিন্তু ভাই প্লাস হয়ে যাবে, +36। বুঝতে পারছো? কারণ স্কোয়ার করলে মানটা অলওয়েজ কি হয়ে বের আসে? পজিটিভ হয়ে বের হয়ে আসে। তাহলে এখন তুমি যদি এই দুটাকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 36 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের 42, 52। এখন তুমি তাকে এইভাবে লিখতে পারো, 4 13 52, মানে হচ্ছে 2√30। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে আমি জ্যামিতিক অঙ্কনটা করছি। তো এগুলো তোমরা অনেক আগে থেকে হয়তো শিখে আসছো, তো এভাবেই করবা। তো আমাদের এইটা আসলে মেইন না, আমাদের আরও কঠিন অনেক টপিকস আছে যেগুলো আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা গ্রাফ রেখে দিছি, আমার যখন তখন এটা কাজে লাগতে পারে। এবার আমরা চলে আসবো হচ্ছে অনুশীলনী প্রশ্নের মধ্যে। তো আশা করি তোমাদেরকে আমি যতটুকু বেসিক দিয়েছি, এই বেসিকের বাইরে তোমার আর জানার প্রয়োজন নাই এই অধ্যায়ে। কিন্তু অন্যান্য অধ্যায়গুলোতে আরও অনেক বেশি বেসিক আছে, সেগুলো একটু খুব সুন্দর করে তোমাকে মনে রাখতে হবে। তো চলো আমরা এখন আমাদের বইয়ের অঙ্কে চলে যাই। তো তুমি এখন অবশ্যই তোমার পাশে বইটা রাখার চেষ্টা করবা। ঠিক আছে? তোমার পাশে হচ্ছে বইটা রাখার চেষ্টা করবা, পাশে বইটা রাখবা। কারণ তোমরা হয়তো অনেকে এখানে খেয়াল নাও করতে পারো যে কী লেখা আছে না লেখা আছে। তা আমরা প্রথমে হচ্ছে 11.1 এর একের ক নাম্বার করবো নাকি অন্যটা করবো? একের হচ্ছে একের ক নাম্বারটা খুবই সহজ, গ নাম্বারটা করব, একের গ করব। কারণ ক আর খ তো একটু আগে তো একটা করলামে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, যে এরকম তো সংখ্যা দিয়ে দিলে ইজিলি করতে পারতেছ। তো এ আর বি দেওয়া আছে, তাহলে আমরা এখন কি করবো দেখো, আমরা এত কিছু লিখবো না, আমাদের বলছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তা আমি প্রথমটাকে ধরলাম হচ্ছে এ হচ্ছে আমার কত? এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার a, b, আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার কত? b, a। আমি এ আর বি ধরে নিলাম, যে ধরি লেট বা ধরি এ এত আর বি এত। তাহলে আমি এখন এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমি এত কথা লিখতেছি না, তোমরা লিখবা যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের কি? a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে b - a হোল স্কয়ার। তুমি এখানে দুইটা কাজ করতে পারো। প্রথম কাজটা হচ্ছে এইটাকে আর এটাকে ভেঙে ফেলতে পারো। ওই যে আমরা ছোটবেলায় শিখছি a - b হোল স্কয়ারের সূত্র, তো তুমি সেভাবে ভাঙতে পারো। অথবা এখানে আরেকটা কাজ করতে পারো। কি কাজ সেটা? সেটা হচ্ছে a - b হোল স্কয়ার লিখো, প্লাস এখান থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে কি a - b হোল স্কয়ার। অর্থাৎ এই ভেতর থেকে তুমি জোর করে একটা মাইনাস কমন নিলা, তাহলে একটা জোর করে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে দেখো এই যে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, আর প্লাসটা এখানে মাইনাস হবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যখন এরকম দেখো যে x - 2 আছে, তুমি এখান থেকে জোর করে একটা মাইনাস কমন নিবা। তো তুমি তখন কি করবা? মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে যে এই এক্সটা
এখানে এখন তোমার মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে। আর পরবর্তীতে ভাইয়া তুমি যদি আবার এখানে মাইনাস দিয়েটাকে যদি গুণ করে দাও তাহলে কি পাবা, -2 + x। দেখো প্রশ্নের সাথে মিলে গেল, প্রশ্ন ছিল x - 2, এখানে তোমার কিন্তু x - 2 আছে। ঠিক আছে, তার মানে আমরা যদি কখনো মাইনাস কমন নিয়ে নিই, তার মানে অ্যাকচুয়ালি এখানকার দুটা পদ জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, b - a ছিল এখন হয়ে গেল কি a - b। এরপরে এখানে তোমার আছে এখন a - b হোল স্কোয়ার প্লাস এখানে আছে এখন a - b হোল স্কোয়ার। কারণ দেখো ভাই মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, মাইনাসের উপর স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখন দেখো তো ভাইয়া a - b হোল স্কোয়ার কয়টা আছে, দুইটা আছে, 2a - b হোল স্কোয়ার দুইটা আছে। এরপর দেখো তুমি এখানে √2 রাখলা, আরেকটা হচ্ছে √a - b হোল স্কোয়ার, আমি সেপারেট করে নিচ্ছি যে রুট হচ্ছে 2 এর সাথেও আছে বা রুট হচ্ছে a - b হোল স্কোয়ারের সাথেও আছে। তাহলে আমি লিখলাম √2 ইন্টু √a - b হোল স্কোয়ার। এরপরে তুমি √ওভার স্কোয়ার বাদ দিয়ে দিবা, তাহলে থাকবে হচ্ছে √2 a - b, √2 a - b, এটাই অ্যান্সার। বাট এভাবেই তুমি যদি অ্যান্সারটা দাও স্যাররা কিন্তু যে কোনো সময় কেটে দিতে পারে। ভাই কেন কাটে দিবে, একটু তুমি চিন্তা করে দেখো যে আমার তো এখানে a আর b, তো a যদি কখনো আমার ছোট হয় আর b যদি আমার কখনো বড় হয়, তাহলে ছোট থেকে তুমি যদি বড়কে বিয়োগ করো, ছোট থেকে বড়কে বিয়োগ করলে মানটা কি আসতেছে ভাই, নেগেটিভ আসতেছে। ভাই রে দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে, দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে, অথচ না ভাইয়া। তার মানে যদি তুমি কখনো দেখো a b x y এরকম কিছু মান তোমার শেষের দিকে আসতেছে, সংখ্যা না দিয়ে কোনো একটা চলক বা তোমার a b p q r m n এগুলো আসতেছে, তখন যদি কখনো এরকম বিয়োগ দেখো যে বিয়োগ আসছে, তখন তুমি একটু সেফ জোনে খেলবা। কিরকম সেফ জোনে খেলবা, তুমি বুঝো আর না বুঝো একটা মডুলাস দিয়ে দিবা, কারণ দূরত্ব কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। তো এই জন্য তুমি একটা কি দিয়ে দেবা, একটা মডুলাস দিয়ে দেবা, যে মডুলাস a - b। বুঝতে পারছো, তার মানে √ওভার স্কোয়ার গায়েব হয়ে গেছে, a - b, ওই a - bটাকে তুমি একটা মডুলাস দিয়ে দেবা। তাহলে এখন ভাইয়া এখান থেকে যে মানে বের হোক না কেন, দূরত্বটা অলওয়েজ কি হয়ে বের হয়ে আসবে, পজিটিভ হয়ে বের হয়ে আসবে। আর যদি তুমি কখনো কোনো সংখ্যা পাও, তুমি দেখবা যে ওই সংখ্যা তুমি পজিটিভ আকারেই পাচ্ছ। এরপর আমরা আরেকটা করব, সেটা হচ্ছে 1-এর ঘ নাম্বারটা, 1-এর ঘ। তো তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমার একটা বিন্দু হচ্ছে 0 0, আর আরেকটা বিন্দু হচ্ছে তোমার কি বলতো, sin θ cos θ, sin θ cos θ। তো তোমাকে কিন্তু আমি শিখিয়েছিলাম ভাইয়া যে যদি কখনো তুমি দেখো যে তোমার একটা বিন্দু মূল বিন্দু হয়ে গেছে, একটা বিন্দু মূল বিন্দু হয়ে গেছে, তখন এটার অ্যান্সারটা কিন্তু খুব সহজ, যে আমি শুধুমাত্র অন্য যে একটা বিন্দু আছে তার উপর স্কোয়ার দিব, প্লাস তার উপরে আরেকটা কোটির উপর স্কোয়ার দিব, √ওভার। তখন কিন্তু আমি আর এভাবে লিখতে যাব না, তখন আমি শুধুমাত্র এটা লিখে দিব যে √ওভার x1 স্কোয়ার প্লাস হচ্ছে কি y1 স্কোয়ার। তাহলে দেখো আমার এখানে তারা যে অঙ্কটা দিচ্ছে, এখান থেকে আমি ডিরেক্টলি লিখবো যে এ বি এর দূরত্ব ইকুয়াল টু √ওভার 0 0 আছে, ওটা দিকে তাকাবোই না, শুধুমাত্র এটার উপর স্কোয়ার করে দেবো sin স্কোয়ার θ প্লাস এটার উপর স্কোয়ার করে দেবো cos স্কোয়ার θ। বুঝা গেছে? তাহলে এখন তোমরা বলো sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ মানে কত হয়, 1 হয়, আর √ওভার 1 মানে কত হবে, 1ই হবে। অ্যান্সার এটাই। এখন তুমি যদি বলো যে ভাই আমি যদি ভাবে না দেখাই sin θ - 0 হোল স্কোয়ার প্লাস cos θ - 0 হোল স্কোয়ার, স্যার কি আমার নাম্বার কাটবে কিনা? আরে ভাই এটা তো তোমাকে দিবেই না প্রশ্ন, ক বা খ বা গতে, বুঝছো? এগুলো এমসিকিউতে থাকতে পারে। এরপর যেগুলো আছে তুমি এগুলো অবশ্যই করতে পারবে। আমি তোমাকে গ আর ঘ দুটা করে দিলাম, তুমি হচ্ছে এখন হোমওয়ার্ক হিসেবে ওকে এই জায়গাটাতে হোমওয়ার্ক ক খ আর উ এই তিনটা তুমি নিজে থেকে করতে পারবে। আর এগুলো উত্তর তোমাদের তো অনুশীলনী শেষের দিকে দেওয়াই আছে উত্তরমালাতে, তা আশা করি তোমাদের সমস্যা হবে না। এবার চলে আসে আমরা হচ্ছে পরের যদি অঙ্কগুলো তুমি করতে চাও, যে 2 3 4 5 এগুলো যদি করতে যাও, তাহলে এটার জন্য তোমাকে আরেকটু বেসিক জানা থাকা লাগবে। তো সেই বেসিকটা জানার জন্য এখন আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী বেসিকের মধ্যে, ত্রিভুজের ক্ষেত্রে দূরত্বের শর্ত প্রয়োগ। তো কিছুক্ষণ আগে আমি তোমাকে বলছিলাম যে ভাইয়া দূরত্ব আর দৈর্ঘ্য হচ্ছে একই কথা, বলছিলাম যে দূরত্ব আর দৈর্ঘ্য মানে হচ্ছে একই কথা। তো এখন আরেকটা কথা বলবো, দূরত্ব, দৈর্ঘ্য, তারপর হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এগুলো হচ্ছে সবই একই কথা। ওই যে একটু আগে তুমি যখন দূরত্বের ফর্মুলা শিখলা না, ওখানে দূরত্বের জন্য যেই সূত্র তুমি অ্যাপ্লাই করে আসছো, কোন একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য ওই সেম সূত্রে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এটা একটা হলো সমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজগুলোতে আমরা কিভাবে ওই দূরত্বের সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এটা আমাদের শিখতে হবে। এবং এই সেম জিনিসটাই তোমরা এইচএসসি তে গিয়ে পাবা তোমাদের সরলরেখা চ্যাপ্টার 3.1 এ গিয়ে।
আমি বললাম যে এটা হচ্ছে আমার সেই এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, ঠিক আছে। তারপরে একই রকম ভাবে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি, এ বি সি। তাহলে আমরা এখন দেখবো যে ত্রিভুজের ক্ষেত্রে দূরত্বের সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। তো প্রথম কথা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো, একটু শোনো, যে এ বি সি হচ্ছে আমার একটা কি বলতো ত্রিভুজ। এ বি সি একটা ত্রিভুজ। তাহলে এ হচ্ছে শীর্ষবিন্দু, এ হচ্ছে কি বিন্দু? শীর্ষবিন্দু। বি হচ্ছে কি বিন্দু? শীর্ষবিন্দু। সি হচ্ছে কি? শীর্ষবিন্দু। এগুলো হচ্ছে কি বলে? শীর্ষবিন্দু বলে। এ বি সি হচ্ছে তিনটা শীর্ষবিন্দু। তোমাকে তারা ভুজ আর কোটি দিয়ে দিবে। এই শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটা থাকবে, এই শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে ছোট হাতের এ। তার নাম হচ্ছে কি? ছোট হাতের এ। একই রকম ভাবে বি যে শীর্ষবিন্দুটা আছে, এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু, সি শীর্ষবিন্দু, বি যে শীর্ষবিন্দুটা আছে তার যে বিপরীত বাহুটা থাকবে তার নাম হচ্ছে ছোট হাতের বি। সি যে শীর্ষবিন্দু থাকবে তার বিপরীত যে বাহুটা তার নাম হচ্ছে ছোট হাতের সি। এগুলো হচ্ছে কি বলতো? বিপরীত বাহু। তার মানে এ শীর্ষবিন্দু থেকে বি সি যে একটা বিপরীত বাহু আছে তার দৈর্ঘ্যটা হচ্ছে কি? ছোট হাতের এ। অনেকে বলে যে ভাই আমি এটাকে এ, এটাকে বি, এটাকে সি লিখতে পারি কিনা? উত্তর হচ্ছে না, পারবা না। মনে রাখতে হবে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের এ। এ দ্বারা তোমার এখানে হচ্ছে আমি শীর্ষবিন্দু বুঝাচ্ছি, বা অনেক সময় এটাকে অ্যাঙ্গেলও বুঝাতে পারে। বাট এই ছোট হাতের এ দ্বারা কিন্তু বাহুর দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্যকে বোঝায়। তাহলে এখানে আমরা বিসি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ছোট হাতের এ কে বোঝাচ্ছি। আবার এসি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ছোট হাতের বি কে বোঝাচ্ছি। আবার এ বি বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ভাইয়া ছোট হাতের সি কে বোঝাচ্ছি। তো যদি তোমাকে কখনো তারা বলে যে তোমরা হচ্ছে এই এখান থেকে মানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তুমি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তখন তুমি বললো যে হ্যাঁ এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য। তো অনেক সময় আবার অনেকে বলে যে ভাই এই যে এ বি বাহুর দৈর্ঘ্য এটা কি কোনো নাম আছে কিনা? হ্যাঁ, এ বি বাহুর দৈর্ঘ্যটার নাম হচ্ছে ছোট হাতের সি। আবার বিসি বাহুর দৈর্ঘ্যটার নাম হচ্ছে ছোট হাতের এ। আবার এসি বাহুর দৈর্ঘ্যটার নাম হচ্ছে ছোট হাতের বি। মনে রাখবা বিসি এখানে মিসিং আছে কে? এ, তার মানে ছোট হাতের এ। এসি এখানে মিসিং আছে কে? বি, তাহলে ছোট হাতের বি। এ বি এখানে মিসিং আছে কে? ছোট হাতের একটা সি, তার মানে ছোট হাতের সি দিয়ে দিবা। ঠিক আছে, এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ সেম ভাবে বলবা যে এটা হচ্ছে আমাদের এ, তারপরে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের কি? সি। তো তুমি এখানে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করবা, সুন্দর করে অ্যাপ্লাই করে তুমি হচ্ছে অ্যান্সারটা বলে দিতে পারবা। এরপরে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি বলতো? সি। এবার তোমাদের একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে তোমরা ছোটবেলা থেকে তো সমবাহু ত্রিভুজ সম্পর্কে জানে আসছো, তাই না? কি জানে আসছো? বা সমবাহু ত্রিভুজের সবগুলো কোণ সমান এবং তাদের বাহুগুলো দৈর্ঘ্য সমান। সো এখানে কোণ নিয়ে আমার কোনো কাজ নাই, এখানে আমার জানতে হবে হচ্ছে বাহু নিয়ে কোনো শর্ত আছে কিনা। অর্থাৎ এটা যে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, এখানে লিখলাম সমবাহু ত্রিভুজ একটা। তাহলে সমবাহু ত্রিভুজের শর্ত কি? ভাই তার তিনটা কোণের সমান এবং তাদের প্রত্যেকটা বাহু সমান। তো কোণ নিয়ে কোনো কথা বলবো না, আমি এখানে বলবো হচ্ছে তার প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, তার প্রত্যেকটা বাহু কি? সমান। তাহলে আমি বলতে পারি না এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তার মানে বুঝতে পারছো ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি মানে তাদের যে তিনটা বাহু সেই তিনটা বাহুর দৈর্ঘ্য কি থাকবে? সমান থাকবে। এবার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ভাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমরা কি জানো? ভাই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাকে লিখে এটা হলো সমদ্বিবাহু। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে জানি যে এটা যে কোনো একটা বাহু সমান হবে, যে কোনো একটা বাহু দৈর্ঘ্য ভিন্ন হবে আর বাকি দুটো বাহু কি হবে? সমান হবে। সো যেটা ভিন্ন ওটা অলওয়েজ ভূমি হয়, যেটা ভিন্ন ওটা কি? ভূমি। আর বাকি দুটো বাহু কি হবে? ইকুয়াল থাকবে। তার মানে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের শর্তটা কি? সমদ্বিবাহু ত্রিভুজের শর্তটা হচ্ছে বি আর সি হচ্ছে কি হবে? সমান। দেখো এই দুটো বাহু কি? সমান। আর যেটা ভূমি এটা কি বলতো? ভিন্ন। এ বি আর সি হচ্ছে সমান, কিন্তু এ কি হবে? অভিন্ন হবে। সো আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজ যদি কখনো নির্ণয় করতে যাই তখন আমরা দেখবো যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি কি থাকে? সমান থাকে, আর আরেকটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন হবে, এটা কোনো সমস্যা নেই। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন হবে আর বাকি দুটো বাহুর দৈর্ঘ্য কি থাকতে হবে? সমান থাকতে হবে। তাহলে তার নাম কি বলতো? সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ চিনবো কিভাবে? বা এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা কি? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা চিনবো কিভাবে? তো সমকোণী ত্রিভুজ চেনার উপায়,
সমকোণী ত্রিভুজ চেনার উপায় হচ্ছে, আমরা ছোটবেলা থেকে সবাই একটা সূত্র জানি পিথাগোরাসে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি কিন্তু ভাইয়া যে এ স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কিন্তু বি স্কয়ার। সেটা কি বুঝতে পারছো যে এটা হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু কি বলতো অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র। তো আমরা কিন্তু চিত্র দেখলে বলে দিতে পারবো যে কোনটা কোন ত্রিভুজ, কিন্তু আমাদেরকে তারা পরীক্ষাতে চিত্র দিবে না, তারা আমাদেরকে স্থানাঙ্ক দিবে, তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিবে। তো ওই তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে তোমাকে বের করে নিয়ে আসতে হবে যে ওই স্থানাঙ্কগুলো আসলে সমবাহু ত্রিভুজের জন্য নাকি সমদ্বিবাহু ত্রিভুজের জন্য নাকি হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য। তো এই জন্য প্রথম কাজটাই হবে তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। দেখো ভাইয়া, তুমি এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা শীর্ষবিন্দু দিয়ে দিলে, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা, এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। তারপর বাহুর দৈর্ঘ্যগুলোর উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবা সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি হচ্ছে সমকোণী ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ দিবে না, বিষম ত্রিভুজ দিবে না। এই তিনটার মধ্যে সাধারণত তারা ঘোরাফেরা করে। এবার একটু খেয়াল করে দেখো তারা কি বলছে। তারা তোমাকে বলছে তোমার বইয়ে 2 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজে শীর্ষত্রয় মানে তিনটা শীর্ষবিন্দু, ত্রয় মানে তিনটা শীর্ষবিন্দু, এ বি সি, ত্রিভুজটি অঙ্কন করো। বলছে ত্রিভুজটি অঙ্কন করো, তার মানে এবার তোমার গ্রাফ নিয়ে আসতে হবে। ত্রিভুজটি অঙ্কন করো, এরপর কি বলছে দেখা পাচ্ছি না, হ্যাঁ ত্রিভুজটি অঙ্কন করো, দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ তোমাকে প্রমাণ করতে বসে। তো কিছুক্ষণ আগে আমরা শিখে আসলাম যে সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে প্রমাণ করতে হয়, বাট আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করব, ঠিক আছে? তো অঙ্কন করার জন্য তো আমাদের গ্রাফ লাগবে। তো আমি এখানে একটা গ্রাফ রাখছি আগে থেকে, তো আমি এই গ্রাফটা একটু নিচে নিয়ে যাই। তাহলে এখন আমরা যাবো কোথায়? 2 নম্বরে। তা আমাদের শীর্ষবিন্দুগুলো কি কি? একটা হচ্ছে আমাদের 2,-4, তারপর হচ্ছে তোমার বি কত দেওয়া আছে -4,4, তারপর হচ্ছে সি কত দেওয়া আছে 3,3। তো চলো আগে এটা আমরা অঙ্কন করি। তো অঙ্কনের জন্য পরে পেজে যাব আমি। ওকে, মাঝ বরাবর টান দিলাম, আবার এই বরাবর টান দিলাম। তো এখানে আমি বলবো 5 ঘর মিলে আমি 1 ঘর ধরবো, ঠিক আছে? 5 ঘর মিলে 1 ঘর ধরবো, কারণ তোমার কি আছে, হ্যাঁ 5 ঘর মিলে 1 ঘর ধরলে হয়ে যাবে। 5 ঘর ইকুয়াল টু 1 ঘর, 5 ঘর ইকুয়াল টু 1 ঘর। ওকে, তাহলে তুমি এখন বলবা 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, এখন দেখো বিন্দুগুলো কত কত। একটা হলো 2,-4, এই বিন্দু হচ্ছে 2,-4, 2,-4, 2 যাবে এইদিকে, -4 যাবে এইদিকে, -1 -2 -3 -4, 2,-4। তার মানে তোমরা এরকম একটা জায়গাতে, তাহলে এখানে এ বিন্দু আছে কত 2,-4। এরপর দেখো বি বিন্দু কত বলছে -4,4, -4,4, তাহলে -1 -2 -3 -4, -4,4, 1 2 3 4, তাহলে -4 যাবে এইদিকে আর 4 যাবে এইদিকে, তাহলে কি এরকম কোন একটা বিন্দুতে, সেটার নাম হচ্ছে বি -4,4। এবার যাও সি 3,3, তার মানে কি যে এইদিকেও তুমি 3 একক যাবা, x অক্ষ বরাবর প্লাস y অক্ষ বরাবর 3 একক, তার মানে এরকম কোন একটা বিন্দু পাবা যার নাম হচ্ছে সি বিন্দু, সেটা কত 3,3। তাহলে এখন তোমার লাস্ট কাজ কি? এখন তোমার লাস্ট কাজ হচ্ছে ভাই এগুলোকে যোগ করে দেওয়া। কি করে দেওয়া? যোগ করে দেওয়া। তো চলো আমরা এটাকে যোগ করে দিই। এই যে এখান থেকে এখানে যোগ করলাম। আচ্ছা এই কালারটা নিব না, অন্য কালার নেই, লাল তো আছে, নীল দেখি। হ্যাঁ এই যে এখানে একটা নিলাম, যা যোগ করে দাও, এখানে যোগ করো, এখানে যোগ করো। দেখো ভাই তুমি কিন্তু একটা ত্রিভুজ অলরেডি তৈরি করে ফেলতে পারছো, তার মানে তোমার ত্রিভুজ অঙ্কন শেষ, ত্রিভুজ অঙ্কনের কাজ শেষ। এবার চলে আসো মেইন জায়গাটাতে। এখন কি বলছে তোমাকে প্রমাণ করতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন তুমি যদি প্রমাণ করতে যাও এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তোমাকে যে 3টা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কয়টা বাহু দৈর্ঘ্য? 3টা বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তুমি প্রথমে হচ্ছে এবি বাহু দৈর্ঘ্য নির্ণয় করবা, এবি বাহু। তাহলে এবি বাহুকে তুমি কি দ্বারা আখ্যায়িত করবা? ছোট হাতের সি দ্বারা, কারণ এবি মিসিং আছে কে সি, তার মানে ছোট হাতের সি। তাহলে এবি ইকুয়াল টু সি। এখন তুমি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র শিখে আসছো না, সেটা তুমি করবা যে x1 - x2, x1 - x2, মাইনাসে প্লাস, ফর্মুলার প্লাস, y1 মাইনাস হচ্ছে y2,
y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে দেখো তো ভাই ক্যালকুলেশন করলে কত আসতেছে ভাই, এখানে আপনার 6 স্কোয়ার করলে হচ্ছে 36 প্লাস 4 আর 4 যোগ করলে 8 মানে -8 স্কোয়ার করলে কত হবে 64 হবে। সো এখানে ক্যালকুলেশন করলে √100, √100 মানে কত 10। তুমি এখান থেকে পাচ্ছ কত 10 একক পাচ্ছ। তাহলে এ বি এর দৈর্ঘ্য তুমি নির্ণয় করছো। এবার তুমি নির্ণয় করবে বিসি। তাহলে বিসি মানে কি বলবো ছোট হাতের এ, কারণ বিসি এর সাথে এ মিসিং আছে, তার মানে ছোট হাতের এ লিখতে হবে। এবার তুমি হলো বিসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো বিসি। তাহলে হলো ভুজদ্বয়ের পার্থক্য -4 -3 হোল স্কোয়ার প্লাস 4 -3 হোল স্কোয়ার। তাহলে তুমি এখানে কি পাচ্ছ দেখো তো, যেখানে হচ্ছে -7 স্কোয়ার করলে কত হবে ভাই -49, মানে -7 স্কোয়ার করলে 49 হবে। তাহলে 49 প্লাস 4 - 1 হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1। তাহলে এখানে কি পাচ্ছ √50 পাচ্ছ। এরপরে বিসি গেল, লাস্ট কে আছে ভাই এসি বা সিএ, একই কথা কিন্তু ভাইয়া। কেউ যদি এখানে সিএ লিখো বা কেউ যদি এসি লিখো একই বুঝাবে কিন্তু। তার মানে এখানে কি লিখবো ছোট হাতের বি লিখবো। ভাইয়া এই এবিসি না লিখলে কি হবে কিনা, অবশ্যই হবে, কিন্তু আমি তোমাকে এখন থেকে শেখাচ্ছি, কারণ আমাদের আসলে এরপরে এই ছোট হাতের এবিসি দিয়ে কাজ আছে, এই জন্য এটা 11.1 থেকে শিখে যাও। সি তার মানে তুমি এখন বলবা হচ্ছে 2 - 3 বা 3 - 2 একই কথা, 3 - 2 হোল স্কোয়ার প্লাস 3 + 4 হোল স্কোয়ার। কারণ মনে রাখবা যে y1 - y2, তারপরে -1 যে প্লাস হয়ে গেছে। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কত যে 1 স্কোয়ার মানে 1 প্লাস 7 স্কোয়ার মানে কত 49, তার মানে হচ্ছে √50। তো তুমি এখন একটু এখানে খেয়াল করে দেখো, এর আগে কিন্তু আমরা সেটাই বলছিলাম যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে। তাহলে আমরা এখন বলতে পারি এখানে যে এ বাহু আর বি বাহু কি বলতো সমান, এ বাহু আর বি বাহু সমান, আর সি বাহু দৈর্ঘ্য কি না বলতো সমান না। তার মানে যেহেতু আমাদের এ বাহু আর বি বাহু সমান, সি বাহু সমান না, তাহলে এখান থেকে বলতে পারি এটা দ্বারা কি নির্দেশ করে বলতো সমদ্বিবাহু ত্রিভুজ। এটা অবশ্যই কি নির্দেশ করে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমাদের এটা তারা প্রুফ করতে বলছে, প্রুফড হয়ে গেছে। এরপর কি বলছে দেখো, বলছে যে এবিসি তোমার বইয়ে 3 নম্বর অঙ্ক, এবিসি একটি ত্রিভুজের শীর্ষত্রয়, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। মানে আবার তোমাকে ত্রিভুজটা অঙ্কন করতে বলছে এবং প্রমাণ করতে বলছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো চলো এটা আমরা করে ফেলি। আমার আবার একটা গ্রাফ লাগবে, তো আমি উপরে হয়তো বা গ্রাফ রাখছি এই জন্য ব্যাকআপ হিসেবে, যে আমার যখন তখন গ্রাফ লাগতে পারে। তো 3 নম্বরে আসি। 3 নম্বরে বিন্দুগুলো কি কি আছে বলতো। 3 নম্বরে 2,5, তারপর হচ্ছে বি হচ্ছে আমাদের -1,1, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত 2,1। তো প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে, এটাকে গ্রাফে অঙ্কন করতে হবে। আমি গ্রাফে চলে আসলাম, আবারও ঠিক আগের মতোই কাজ, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিবা এবং তুমি এটা অবশ্যই কিন্তু উল্লেখ করে দিও যে তোমার এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, যেহেতু এটা নাম্বার আছে তো তুমি এখানে খুব সুন্দর করে দিবা কিন্তু, ঠিক আছে। ওয়াই ও ওয়াই প্রাইম এটা সব কিন্তু দিয়ে দিবা। তারপর তুমি এখানে লিখবা যে 5 ঘর ইকুয়াল টু 1 ঘর, 5 ঘর ইকুয়াল তুমি 1 ঘর নিচ্ছ, নাকি তুমি 3 ঘর ইকুয়াল টু 1 ঘর নিচ্ছ, নাকি 2 ঘর ইকুয়াল টু 1 ঘর, পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে এখন দেখো তো বিন্দুগুলো কি কি বলছে, 2,5, প্রথমটা হলো কি 2,5, তার মানে যে 2 ঘর 2,5, 1 2 3 4 5, তাহলে তুমি হচ্ছে এইখানে যাবা। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত 2,5। এরপর দেখো -1,1, এই যে -1 -2 এদিকে, তাহলে -1 এখানে -1,1, তার মানে এরকম একটা বিন্দুতে তুমি পাবা কি বি বিন্দু স্থানাঙ্ক যে -1,1। এরপর হচ্ছে সি বিন্দু কত 2,1, তার মানে 2,1 এরকম একটা পয়েন্ট পাবা সি বিন্দুর 2,1। তাহলে এখন তোমার কাজ কি বলতো, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট যোগ করে দেওয়া। কি করে দেওয়া, যোগ করে দেওয়া। তাহলে আমরা চলো একটু যোগ করি, এই যে যোগ করলাম, জাস্ট বিন্দুগুলোকে তুমি এভাবে টানে যোগ করে দাও। দেখো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি যে এটা কিন্তু একটা অলরেডি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বাট এটা আমরা চিত্র থেকে বুঝতেছি, কিন্তু আমাদের এটা প্রমাণও করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে প্রমাণ করব, তো আমরা প্রথমে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করব। আমরা নির্ণয় করব। তাই আমি প্রথমে কি করব, এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এবি মানে কি ছোট হাতের সি, আবারও ঠিক আগের মতো
এবি বাহুর দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 2 + 1 হোল স্কোয়ার প্লাস 5 - 1 হোল স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 4, তাকে স্কোয়ার করলে কত হবে 16 হবে। তাহলে √25 মানে কিন্তু 5। এরপর তুমি কি করবে বিসি মানে হচ্ছে ছোট হাতের এ। তো এখান থেকে তুমি এখন কি করতে পারবা, বিসি মানে ছোট হাতের এ। তাহলে এখন তুমি বললা যে 2 + 1, কেউ তোমরা এটা বলতে পারতা -1, -3, -1 -2, তার -3 কে স্কোয়ার করলে কিন্তু 9 আসবে, মানে একই কথা। তোমার x1 - x2 বলো বা x2 - x1 বলো, একই কথা কিন্তু 1 - 1 হোল স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু কোটিটা একই রকম হয়ে গেছে, চাইলে কিন্তু একটা শর্টকাট ইউজ করতে পারতাম। ওই শর্টকাটটা কোনটা বলো তো, যে জাস্ট ভুজদ্বয়ের পার্থক্য মোডুলাস করে দিলে অ্যান্সার চলে আসতেছে। ওকে, তাহলে তুমি এখানে কত পাচ্ছ দেখো, 9, √9 মানে কত 3। বিসি গেল, এরপর কি আসবে এসি আসবে, এসি। তো একটু খেয়াল করে দেখো তো ভাই, এসি যখন তুমি নির্ণয় করবা, আমি একটু শর্টকাটটা ইউজ করা শেখাই। এই যে এটা কি একই রকম হয়ে গেছে না এসি ক্ষেত্রে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই একই রকম হয়ে গেছে। তাহলে ভুজ যদি একই থাকে তাহলে আমাদের অ্যান্সার কি বলতো ভাইয়া, কোটিদ্বয়ের পার্থক্য, তাহলে কত হবে 4 হবে। ঠিক একই রকম ভাবে দেখো, এটা কিন্তু শর্টকাট স্পেশাল কেসের মধ্যে শিখেছিলাম। একই রকম ভাবে দেখো, এখানকার কোটি আর এখানকার কোটি কি একই রকম না? তাহলে কোটি যদি একই রকম হয় তাহলে কি হবে ভাই, ভুজদ্বয়ের পার্থক্য, তাহলে -1 - 2, তাহলে -3, তাহলে -3 মানে কি হবে 3 হবে। কিন্তু বুঝা গেছে? শর্টকাটগুলো একটু আমরা শিখি, তাহলে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। আর ভাইবো না দেবে এটা একদমই শর্টকাট, কিন্তু সূত্রের শর্টকাট। তো এই সূত্রে অ্যাপ্লাই করলে সারা যে নাম্বার দিবে না ভাবে এরকম না, ফুল নাম্বার দিতে সারা বাধ্য, এটা একটা সূত্র। ওকে, তাহলে এখন আমরা কি জানি? এখন আমরা জানি হচ্ছে যে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত যে, আচ্ছা এখানে একটা ইয়া দিয়ে দিই, AC = B = ওকে, আমরা জানি যে কোনো দুটা বাহুকে স্কোয়ার করে যোগ করলে তৃতীয় বাহু সমান হবে। যে কোনো দুটা বাহুকে স্কোয়ার করলে যোগ করে কি হবে, তৃতীয় বাহু সমান হবে। তাহলে আমরা যদি এখন এইটাকে নিই, এটাকে নিই, তাহলে দেখো ওইটা সমান হয় কিনা। তাহলে আমি এখন নিতে যাচ্ছি হচ্ছে A² প্লাস হচ্ছে, আমরা জানি কি A² + B² = কি C। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। যে আমি এখানে সিটাকে হচ্ছে অতিভুজ ধরতেছি, সিটাকে আমি কি ধরতেছি, অতিভুজ ধরতেছি। তাহলে আমার A² B² লেফট সাইড সমকোণী হওয়ার শর্ত, এটা হলো সমকোণী শর্ত। হ্যাঁ, সমকোণী হওয়ার শর্ত হচ্ছে এটা। আর আমরা কি করবো, A² প্লাস হচ্ছে কি B²। তাহলে A² করলে কত হয় 3², B² করলে কত হয় 4²। তাহলে তুমি এখানে কত পাচ্ছ 9 + 16 = কত বলো তো, = 25, কত 25। এই 25 মানে কি ভাই C² না? এই 25 মানে কি C² না? দেখো তো তোমার এখানে কত আছে 5 আসছে না? তো তাকে স্কোয়ার করলে কত হয় 25। তার মানে দেখো A² + B² = কি আছে C²। এই যে C এর মান কত 5, মানে 5² মানে কত 25। তো এখানে C² বলছে কিন্তু, তার মানে এই মানটা হচ্ছে C² এর সমান। তার মানে আমরা এখন বলতে পারি যে হ্যাঁ, এটা দ্বারা আমাদের কি নির্দেশ করে, একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করে। অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = কিসের সমান হবে, অতিভুজ স্কোয়ারের সমান হবে। এরপরটা খুব ইম্পর্টেন্ট, 4 নম্বরে কি বলছে দেখো, যে ABC বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন যায় কিনা, মানে ত্রিভুজ গঠন করা যায় কিনা একটু যাচাই করতে বলছে। ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করতে বলছে। তো এটা আমি তোমাকে একটু গ্রাফের মাধ্যমে দেখাবো, এরপর তুমি নিজে চিন্তা করবা যে আসলে ত্রিভুজ গঠন করা যায় কিনা। এখন সবসময় যে তোমাকে গ্রাফ অঙ্কন করতে হয় ব্যাপারটা এরকম না, কারণ গ্রাফ অঙ্কন করতে অবশ্যই সময় লাগে। আর তোমাকে প্রশ্নের মধ্যে তার বলেও নাই যে তোমাকে গ্রাফ অঙ্কন করা লাগবে, তাই না? প্রশ্ন কিন্তু বলে নাই যে গ্রাফ অঙ্কন করতে হবে, কিন্তু তোমাকে এখান থেকে বলে দিতে হবে যে আসলে ত্রিভুজ গঠন করবে নাকি করবে না। বাট তাও আমি হচ্ছে কি করবো, এখানে 3টা বিন্দু হচ্ছে একটু গ্রাফের মধ্যে বসাবো। তাহলে 4 নম্বরে আমাকে কি বলছে দেখো, বিন্দুগুলা এ বিন্দু বলছে হচ্ছে আমাকে 1,2, বি বিন্দু আমাকে বলছে হচ্ছে -3,5, সি বিন্দু আমাকে বলছে হচ্ছে কত দেখো 5,-1। এখন এই 3টা বিন্দু তুমি একটু কষ্ট করে গ্রাফের মধ্যে বসাও, কষ্ট করে গ্রাফের মধ্যে বসাও। গ্রাফের মধ্যে এখন বসাবো। ওকে, তো আমার প্রথমে এ বিন্দু কত বলছে 1,2,
টু। তাহলে এখানে হচ্ছে আমার কি এ বিন্দু 1,2। এরপর আমার বি বিন্দু বলছে -3,5 -3,5 -1 -2 -3 আর 5 2 3 4 5 1 2 3 4 5 তাহলে -3,5 ঠিক এরকম একটা পয়েন্ট এখানে আছে আমার কি বি -3,5। এরপর হচ্ছে আমার সি নামের একটা বিন্দু হচ্ছে 5, -1 5, -1 1 2 3 4 5 5, -1 এই যেখানে সি নামের একটা বিন্দু 5, -1। এখন ভাইয়া তুমি এই 1-3টা বিন্দুকে একটু কষ্ট করে যোগ করো। তাহলে আমি দেখো এই 3টা বিন্দুকে আমি যোগ করে দিলাম। আচ্ছা ক্লিয়ার করে দিই। 3টা বিন্দুকে তুমি যখন যোগ করে দাও, আরে 3টা বিন্দুকে তুমি যোগ করে দেখবা যে তারা হচ্ছে একই লাইনে অবস্থান করে। দেখো এ বি সি তুমি যখন যোগ করে দিছো তখন মানে তুমি এ বি এর সাথে প্রথমে এ কে যোগ করলে, এর সাথে আবার সি কে যোগ করলা, যোগ করে তুমি দেখলে যেখানে কোনো ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। তার মানে 3টা বিন্দু হচ্ছে একই লাইনে অবস্থান করতেছে। তো যখন তুমি দেখবা যে এরকম 3টা বিন্দু 1 2 3 3টা বিন্দু একই লাইনের মধ্যে অবস্থান করতেছে তখন কিন্তু ভাই কখনো ত্রিভুজ গঠন করা যায় না। তো এখন সবসময় তার আমরা চিত্র অঙ্কন করে আর দেখাইতে পারবো না যে হ্যাঁ এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাচ্ছে না। তো তারা আমাকে তার চিত্র অঙ্কন করতে বলে, তারা বলছে বিন্দুটার দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। তাই এখন আমাকে জানতে হবে যে ত্রিভুজ গঠন করা শর্ত কি। তো এইখানে দেখো লেখা আছে ত্রিভুজ গঠন করা শর্ত, ত্রিভুজ গঠনের শর্ত এখানে দিয়ে দেওয়া আছে। ত্রিভুজ গঠনের শর্ত, ত্রিভুজ গঠনের শর্ত কি দেখো। ত্রিভুজ গঠনের শর্ত প্রথমে তোমাকে 3টি রেখাখণ্ড থাকতে হবে, মানে 3টা রেখা থাকতে হবে। বাট এই জায়গাতে কিন্তু চিত্রের মধ্যে কয়টা রেখা ছিল? চিত্রের মধ্যে কিন্তু একটাই রেখা। বা ত্রিভুজ হওয়ার জন্য কয়টা রেখা লাগবে? 3টা রেখা। তার মানে আমাদের ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে 3টা রেখা থাকতে হবে। এরপর আরেকটা আছে ত্রিভুজের অসমতা নীতি। এই নীতি অনুযায়ী খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো ত্রিভুজে 3টি বাহু এ বি সি হয় তাহলে তাদের মধ্যে সম্পর্কটা এরকম হবে, যে কোনো 2 বাহু যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। যে কোনো 2 বাহু, সেটা এ বাহু বা বি বাহু যোগফল করে সি বাহুর থেকে বড় হইতে হবে, অথবা বি বাহু বা এ বাহুকে বি বাহু বা সি বাহুকে যোগ করবা এ বাহুর থেকে বড়। মানে যে কোনো 2টা বাহু, সহজ বাংলা কথা, যে কোনো 2টা বাহু যোগফল হবে তৃতীয় বাহুর থেকে বড়। যদি যে কোনো 2টা বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলে কেবলমাত্র ত্রিভুজ গঠন করা যাবে। কিন্তু যদি এরকম দেখো যে 2টা বাহু যোগফল করছো আবার তৃতীয় বাহু সমান হয়ে গেছে, 2টা বাহু যোগফল একটা 2 একটা 1 যোগ করে 3 হয়েছে, ওই 3 হচ্ছে আবার আরেকটা বাহু সমান হয়ে গেছে, তখন কিন্তু জীবনে ত্রিভুজ গঠন করা যাবে না। তারপরে ত্রিভুজ গঠনে একটাই বা একমাত্র যদি মেইন শর্ত বলো, এই শর্তটা হচ্ছে যে কোনো 2 বাহুর যোগফল, যে কোনো 2 বাহু, 3টা বাহুর মধ্যে যে কোনো 2টা বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হইতে হবে। ঠিক আছে, তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হইতে হবে। ওকে, বাহুগুলোর দৈর্ঘ্য শূন্য বা ঋণাত্মক হতে পারবে না। একটু আগে বলছি যে তুমি একটা ত্রিভুজ গঠন করতে যাচ্ছ, বাহুগুলো সব তুমি 0 0 বলছো, তাহলে এটা একটা বিন্দু হয়ে গেল, ওটা ত্রিভুজ হবে না। তার মানে ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না, বা হচ্ছে 0 হতে পারে না। সো এটা হচ্ছে আমাদের মেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেন। এখানে বলে দেওয়া আছে যে কোনো 2 বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। ঠিক আছে, তো চলো আমরা যদি এখন এটা প্রমাণ করতে যাই তাহলে এখন আমরা একটু বুঝতে পারবো। তো প্রথমে আমরা কি করবো? আগে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো। তো এ বি বাহুর দৈর্ঘ্য মানে ছোট হাতে সি, তাহলে হচ্ছে 1 + 3 হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার ইকুয়াল টু √, এখানে হচ্ছে 4, 4 স্কয়ার মানে হচ্ছে কত? 16, যোগ এখানে কত হচ্ছে বলতো? -3 স্কয়ার মানে হচ্ছে কত? 9। তাহলে এখানে তুমি 5 পাবা। তাহলে এ বি গেল। এবার হচ্ছে বিসি, বিসি মানে ছোট হাতের এ। তাহলে এখানে তুমি বলো হচ্ছে 5 + 3 হোল স্কয়ার, মানে আমি একবারই x1 y x1 x2 বিয়োগ করি, আবার কখন মাঝে মধ্যে x2 - x1 বিয়োগ করি, ওটা আমার উপর ডিপেন্ড করে, তোমরা করতে পারো। 5 + 1 হোল স্কয়ার, তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 8 স্কয়ার মানে হচ্ছে 64 যোগ 36 ইকুয়াল টু কত আসবে? 10 আসবে। এ বি বিসি আর একটা কি বলতো? এসি বা সি। তো এখানে কি বল দেখো, 5 - 1 হোল স্কয়ার প্লাস -1 - 2 হোল স্কয়ার। তাহলে এখান দিয়ে কি আসতেছে দেখো তো, যে 4 স্কয়ার মানে হচ্ছে 16 যোগ হচ্ছে 3 - 3 স্কয়ার মানে হচ্ছে 9 মানে হচ্ছে 5।
এখন কিন্তু আমি বলছি ভাই যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তার মানে ব্যাপারটা এরকম না যে তুমি 5 আর 10 যোগ করবে, তোমাকে বুঝে শুনে নিতে হবে। তো এখানে আমি এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সি বাহু আর হচ্ছে আমি বি বাহু যোগ করবো। দেখো আমি এখন বলবো হচ্ছে বি যোগ সি ইকুয়াল টু কত, বি বাহু আর সি বাহুকে যোগ করলে কত হয় 5 + 5 মানে হচ্ছে কত 10। এই 10 আমি বৃহত্তর বাহু ধরছি যে এটাকে, এই বৃহত্তর বাহু যদি এ হয়ে থাকে তাহলে এটা কি এর সমান হয়ে গেল না? তার মানে আমরা বলতে পারি না যে বি প্লাস সি গ্রেটার দেন আমাদের এ হওয়া উচিত ছিল। যদি এ হইতো মানে যদি বি আর সিকে যোগ করে তুমি দেখতে যোগফলটা এর থেকে বড় হচ্ছে, এর থেকে বড় হচ্ছে, ছোট হওয়া তো যাবে না, এর থেকে বড় হচ্ছে। যদি এর থেকে বড় হতো তাহলে ত্রিভুজ গঠন করা যেত। বা যেহেতু আমরা দেখতেছি যে বি আর সি এই দুটা বাহুকে, বি আর সি দুটা বাহুকে যোগ করলাম, যোগ করে দেখলাম এটা এর সমান হয়ে গেছে, তাহলে এখান থেকে ত্রিভুজ গঠন করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না, ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ কি? কারণ আমাদের বি প্লাস সি গ্রেটার দেন হচ্ছে এ হওয়া উচিত ছিল। তোমরা ওটা লিখে দিবা যে তোমার ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে যে কোনো দুটি বাহু যোগফল, এই লাইনে লিখতে হবে কিন্তু, এটা তোমরা লিখবা, আমি লিখতেছি না, পরীক্ষাতে মাস্ট লিখতে হবে যে ত্রিভুজ গঠন করার শর্ত হলো যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ আমাদের এখানে বি প্লাস সি গ্রেটার দেন এ হওয়া দরকার ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বি প্লাস সি ইকুয়াল টু এ, সুতরাং এখান থেকে কোনো ত্রিভুজ গঠন করা যাইব না, হ্যাঁ যাবে না। ঠিক আছে, তো এভাবে তোমরা হচ্ছে যাচাই করবা। এই তো এরপরে ওকে, এখানে আরেকটা অঙ্ক আছে আমাদের। এই অঙ্কে কি বলছে, মূল বিন্দু থেকে -5,5 এবং 5, বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। খুব কঠিন একটা অঙ্ক, চলো করে ফেলি। 5 নাম্বারটা, 5 নাম্বার মূল বিন্দু, মূল বিন্দু মানে কিন্তু 0 0, হ্যাঁ মূল বিন্দু মানে হচ্ছে 0 0, মূল বিন্দু মানে হচ্ছে আমাদের কি 0 0 0 0। তারপর আরেকটা বিন্দু তারা বলছে, ওটাকে আমি এ বিন্দু ধরে নিলাম, এ বিন্দু -5,5, আর আরেকটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে কত 5, কে। এখন একটু বুঝতে হবে, তারা তোমাকে বলছে অনেকে করে এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে ওটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব বের করে, কিন্তু ব্যাপারটা এরকম না। বলছে মূল বিন্দু থেকে, থেকে বলছে, তার মানে তোমাকে মূল বিন্দু থেকে একবার -5,5 এর দূরত্ব নির্ণয় করতে হবে, আরেকবার হচ্ছে মূল বিন্দু থেকে 5, কে দূরত্ব নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাকে প্রথমে হচ্ছে মূল বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব বের করতে হবে, আবারও মূল বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব বের করতে হবে। তাই তুমি বলবা যে শর্ত মতে, আগেই বলে দিলাম যে শর্ত মতে তোমাকে বলে দিচ্ছে ও এ ইকুয়াল টু হচ্ছে ও বি, অর্থাৎ এই দুটা দূরত্ব কি হবে সমদূরবর্তী। আর সমদূরবর্তী মানে কি বলতো, এ মানে ইকুয়াল টু, সমদূরবর্তী মানে কি ইকুয়াল টু। এখন তুমি ও এ বের করো, রুট অফ আর তুমি বলো ভাইয়া মূল বিন্দু থেকে যখন তুমি কোনো একটা বিন্দু দূরত্ব বের করবা তখন কি আর এটা লেখা দরকার আছে? উত্তরতে না ভাই দরকার নেই। তাহলে কি বলবা? আমি বলবো হচ্ছে -5² + 5²। বুঝা গেছে? মূল বিন্দু থাকলে আমাদের সুবিধা, ওটা আমাদের ভোগ করতে হবে। 5 - 0² লেখা দরকার না, খালি বলবো 5² প্লাস হচ্ছে k²। এখন দেখো ভাইয়া তুমি উভয় পক্ষে কিন্তু রুট ওভার বাদ দিতে পারো, তাই থাকবে হচ্ছে তোমার কত 25 + 25 ইকুয়াল টু 25 যোগ হচ্ছে k²। তো তুমি চাইলে একটা 25 বাদ দিয়ে দিতে পারো উভয় পক্ষ থেকে, তাই তোমার থাকবে k² ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে অতএব কে এর ভ্যালু প্লাস মাইনাস হচ্ছে 5, কে এর ভ্যালু প্লাস মাইনাস 5। তাহলে এখানে কে এর মান প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। ভাইয়া মাইনাসটা কেন? কারণ দেখো ভাই ভুজ বা কোটি, এটা কিন্তু কে বলতে কিন্তু কোটি বোঝাচ্ছে, তার মানে কোটি বা ভুজ এরা কিন্তু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু দূরত্ব কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না, এটা মনে রাখবা। ভুজ কোটি এরা প্লাস মাইনাস হতে পারে, কিন্তু দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তার মানে কে এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস 5, কারণ আমরা জানি এখান থেকে লেখা যায় কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25, তার মানে হচ্ছে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এবার আসো ত্রিভুজের পরিসীমা নির্ণয় আর ত্রিভুজের মধ্যমা নির্ণয়। তো এই দুটা কেন লাগবে? কারণ আমাদের আসলে এই পরের পেজে অঙ্কগুলো করার জন্য এখানে ছোটখাটো হিন্টস দেওয়া আছে। তো আমরা প্রথমে পরিসীমা নির্ণয়, তো আমরা পরিসীমা আমাদের পরের চ্যাপ্টারে খুব সুন্দর করে শিখবো, বাট তাও আমি তোমাকে এখানে বলে দিই, আমাদের যদি তিনটা শীর্ষবিন্দু থাকে এ বি সি, তিনটা শীর্ষবিন্দু, তো আমরা যদি তাদের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করি, এটা হচ্ছে আমাদের কি এ বাহু, এটা হচ্ছে আমাদের কি বি বাহু, এটা হচ্ছে আমাদের কি ছোট হাতে সি বাহু। তো পরিসীমা মানে কি বোঝায়? পরিসীমা
পরিসীমা মানে হচ্ছে টোয়াইজ এস, টোয়াইজ এস ইকুয়াল টু, পরিসীমা মানে হচ্ছে এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য তুমি বের করতেছো না, এদের যার যোগফলটাই, এদের যোগফলটাই, তার মানে কি a প্লাস বি প্লাস সি। তার মানে পরিসীমা হচ্ছে টোয়াইজ এস দ্বারা তোমাকে প্রকাশ করা হয়, এবং পরিসীমা বলতে কি বোঝায়, ওই যে তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতেছো তাদেরকে যা যোগ করে দিবা, তাহলে ওই ত্রিভুজটা পরিসীমা বের হয়ে আসবে। মাঝে মধ্যে আমাদের অর্ধ পরিসীমা বের করার প্রয়োজন পড়ে। কি বের করার প্রয়োজন পড়ে? অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা নির্ণয় করার সূত্র কি? সূত্রটা হচ্ছে জাস্ট এস দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ বাহুগুলো যোগফল ডিভাইড বাই হচ্ছে 2। অর্ধ পরিসীমা হচ্ছে এস আর পরিসীমা মানে হচ্ছে টোয়াইজ এস। ত্রিভুজের মধ্যমা নির্ণয়। মধ্যমা, মধ্যমা আসলে কি জিনিস? দেখো এ বি সি তিনটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু। তা আমি কিন্তু বলতেছি বাবা এ হচ্ছে শীর্ষবিন্দু, এই জন্য তাকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করছি। এখন মনে রাখবা যে মধ্যমাটা কিভাবে বের করতে হয়। এ হচ্ছে শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু কোনটা? এই বিসি কিন্তু তার বিপরীত বাহু। বিসিটা কি বাহু বলতো? বিপরীত বাহু, বিপরীত বাহু। তো প্রথমে তুমি এখানে যে কাজটা করবা, যে কার মধ্যমাটা বের করতে বলছে। সাপোজ তোমাকে তারা বলল যে এর মধ্যমাটা বের করো, এ স্থানাঙ্কের সাথে কানেক্ট করে তুমি একটা মধ্যমা বের করো। তাই তুমি এখান এর যে মধ্যমাটা আসবে, এই শীর্ষবিন্দু মধ্যমাটা, সেটা হচ্ছে প্রথমে তুমি একটা কাজ করবা, বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করবা। বিসি এর মধ্যবিন্দু, বিসি যদি একটা বাহু হয়ে থাকে তাহলে তার মধ্যবিন্দু নির্ণয় করবা। এই যে মধ্যবিন্দু, তার মানে ডি হচ্ছে তার মধ্যবিন্দু, ডি হচ্ছে তার কি? মধ্যবিন্দু। তার মানে দেখো মধ্যবিন্দু কেমনে বের করতে আমরা এখন শিখবো একটু পরে, বাট আগে মনে রাখবা যে বিসি এর মধ্যবিন্দু আমরা কি, এখানে একটা দেয়াল, এখানে একটা দেয়াল, ওটা একটা মাঝখানের জায়গা থাকে না, ওই মাঝখানের জায়গাটার নাম হচ্ছে মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু নির্ণয় করার পরে তুমি এখন জাস্ট এ আর সি যোগ করে দিবা, তাহলে এটাই তার কি বলতো? মধ্যমা। এটা তার কি? মধ্যমা। এটা তার কি? মধ্যমা। এখন একটা ত্রিভুজ এখন তুমি কয়টা মধ্যমা নির্ণয় করতে পারবা? 3টা। যেমন দেখো এই শীর্ষবিন্দু থেকে তুমি একটা মধ্যমা নির্ণয় করছো এডি, আর ডি পাইলে কিভাবে? এই বি আর সি এর মধ্যবিন্দু নির্ণয় করছো, দেন এ আর ডি কানেক্ট করে দিছো, তাহলে মধ্যমা বের হয়ে গেছে। একই রকম ভাবে তুমি চাইলে এখানে এ সি এর একটা মধ্যবিন্দু নির্ণয় করতে পারো, আবার এ বি এর একটা মধ্যবিন্দু নির্ণয় করতে পারো। এরপর তুমি কি করতে পারো? দেখো এই বি শীর্ষবিন্দু থেকে এটাকে যোগ করতে পারো, আবার সি শীর্ষবিন্দু থেকে তুমি এটাকে যোগ করতে পারো। তার মানে এগুলো সবই কি বলতো? মধ্যমা। এটাও মধ্যমা, এটাও মধ্যমা, এটাও কি বলতো? মধ্যমা। এগুলো সবগুলোই কি বলতো? মধ্যমা। বুঝা গেছে? এই মধ্যমাগুলা, লাস্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, এই মধ্যমাগুলা যে বিন্দুতে ছেদ করে, এটা হলো এই বিন্দুটা, হ্যাঁ, এই মধ্যমাগুলো একটা বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে ভর কেন্দ্র। তোমাদের বইয়ে নাই, বা তা আমি একটু জানায় রাখলাম, তার নাম কি বলতো? ভর কেন্দ্র। তার মানে 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে কি? ভর কেন্দ্র। ঠিক আছে, তার নাম কি? ভর কেন্দ্র। ওকে, কারণ তোমাদের বইয়ে মধ্যমা পর্যন্ত আছে, ভর কেন্দ্র বলা নাই। ভর কেন্দ্র বের করার সূত্র আছে, ঠিক আছে, এটা তোমাদের বইয়ের মধ্যে নাই। আর আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যে এই যে মধ্যমাগুলো আছে না, এই মধ্যমাগুলা একটা অনুপাতে ভাগ হয়, যে অনুপাতটা হচ্ছে 2:1 অনুপাত। এদের অনুপাতটা হচ্ছে 2:1 অনুপাত। অনুপাতটা হচ্ছে কি? 2:1 অনুপাত হচ্ছে 2:1 অনুপাত 2:1। এই যেখানে ভাগ করছে না, তাহলে এই বিন্দুটা হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা একটু জানে রাখো, তোমাদের সেরা কলেজে যে কোনো সময় এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। যেহেতু মধ্যমা বলছে, তার মানে বলতে পারে একটা ত্রিভুজের মধ্যমা, তোমার মধ্যমা যে ভর কেন্দ্র থাকে, তাহলে সেই ভর কেন্দ্রটা মধ্যমাগুলো কত অনুপাতে থাকে? অনুপাতটা হচ্ছে 2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, আর এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তার নাম কি? ভর কেন্দ্র। ভার কেন্দ্র না, ভর কেন্দ্র। ওকে, এখন তোমাদের কথা হচ্ছে ভাইয়া মধ্যবিন্দু কিভাবে বের করব? কিভাবে বের করবো মধ্যবিন্দু? ধরে নাও যে তোমার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আচ্ছা এটা দরকার নেই, আমরা হচ্ছে এ বি আর সি, ধরে নাও আমরা হচ্ছে বি আর সি এর মধ্যবিন্দু নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার x1 y1, এটা হচ্ছে তোমার x2 y2, এটা হচ্ছে তোমার x3 y3। এখন তুমি কার মধ্যমা বের করবা? তুমি চাচ্ছ যে বিসি এর মধ্যবিন্দু, সেটা মধ্যমা না, মধ্যবিন্দু বের করতে চাচ্ছ। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে এই ডি এর পরিচয় কি বলতো? ডি এর পরিচয় হচ্ছে হলো মধ্যবিন্দু। এখন তুমি মধ্যবিন্দু বের করতে যাচ্ছ, একবারে সহজ সূত্র হচ্ছে মধ্যবিন্দু মানে কিন্তু ভাই এক্স কমা ওয়াই।
দেখো এটা মধ্যবিন্দু মানে কি ভাই? মধ্যবিন্দু মানে হচ্ছে এক্স কমা ওয়াই, মানে ভুজ আর কোটি তোমাকে নির্ণয় করতে বলছে, ভুজ আর কোটি নির্ণয় করতে বলছে। তাহলে ভুজ আর কোটি কিভাবে নির্ণয় করবে দেখো, তুমি বলবা যে x1 মানে ভুজ দ্বয়ের যোগফল x1 বাই x2 ডিভাইড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইড বাই হচ্ছে 2। অর্থাৎ তোমার মধ্যবিন্দু বের করার সূত্র খুবই সহজ, ভুজ দ্বয়কে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, কোটি দ্বয়কে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, মধ্যবিন্দু বাইরে হয়ে গেছে, মধ্যবিন্দু বের হয়ে গেছে। ঠিক আছে, একই রকম ভাবে তুমি যদি এটা মধ্যবিন্দু বের করতে চাও, x2 আর x3 কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, y2 আর y3 কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে এই AC এর মধ্যবিন্দু বের হয়ে যাবে। অর্থাৎ যে কোনো দুই বিন্দুর মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে তোমার কি ভুজদ্বয়ের যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2। তো এখন আমরা এই যে বেসিকটা জানলাম, এটা আমাদের কথায় আছে বইয়ের মধ্যে। তুমি পরের পেজে তোমার চলে যাবা বইয়ের, সেটা হচ্ছে 245 নম্বর পেজে 6 নম্বরের দিকে তাকাও, 6 নম্বরের দিকে তাকাও, আর হচ্ছে 11 নম্বরের দিকে তাকাও। দেখো 6 নম্বরে পরিসীমা নিয়ে একটা কথা বলছে, আর 11 নম্বরে তোমাকে মধ্যমা নিয়ে কথা বলছে। তো এই জন্য আমি তোমাকে পরিসীমা আর মধ্যমা নিয়ে আগে বেসিকটা দিয়ে দিচ্ছি। এবার চলে আসো 6 নম্বরে, আগে আমরা আসি 6 নম্বর। 6 নম্বরে কি বলছে দেখো তো, যে দেখাও যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে এই যে দেখাইতে বলছে, এটা আমি আর তোমাকে দেখাইতে চাচ্ছি না, মানে প্রথম পাঠটুকু তুমি করবা, দেখাও যে, এতটুকু নিজে করবা, এতটুকু নিজে করবা, নিজে করবা। কারণ তোমাকে আমি শিখাইছি কিন্তু যে সমবাহু হওয়ার শর্ত কি, সমবাহু হবার শর্ত কি। দেখো এটা যে একটা সমবাহু ত্রিভুজ হয়ে থাকে, এটা এ বি সি, এ বি সি, ছোট হাতের এ, তারপরটা হচ্ছে বি, তারপর হচ্ছে সি। সমবাহু হওয়ার শর্ত কি বলতো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। অর্থাৎ তুমি যে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, সেই তিনটা বাহুর দৈর্ঘ্য কি হতে হবে, সমান হইতে হবে, এটা আমরা জানি। তাহলে সেটা কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। তো শেষ বলছে এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, এর পরিসীমা। তো পরিসীমা মানে তোমরা কি জানো বলো, পরিসীমা, পরিসীমা, পরিসীমা টুয়াইজ এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই তিনটাকে তুমি যোগ করে যা পাবা তাকে 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে গেলে অ্যান্সার পাই যাবে। তার মানে দেখো প্রথম কাজটুকু কি, প্রথম কাজটুকু হচ্ছে তোমাকে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি, ছোট হাতের এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি, ছোট হাতের বি, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি, ছোট হাতের সি। তো তুমি প্রথমে দেখবা এই যে এ বি এস সি তিনটা যে তুমি দৈর্ঘ্য নির্ণয় করতেছো, তিনটা দৈর্ঘ্য সমান কিনা, তিনটা দৈর্ঘ্য সমানই হবে। তার মানে একটা দৈর্ঘ্য বের করে বাকি দৈর্ঘ্য তুমি ইকুয়াল বলে দিলা, হ্যাঁ সমান। এরপর কি করবো, ওই তিনটাকে তুমি যোগ করবে, যোগ করলে কি পাবা, পরিসীমা পাবা। তো কিন্তু পরিসীমা আসছে, তোমরা আবার অনেকে ভয় পাই যেতে পারো। দেখো এ বি এর দূরত্ব, এ বি, এ বি কই গেল, আমি করে দিই একটা, দাও 2 মাইনাস 2 মানে হচ্ছে 2 প্লাস 2, 2 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস আবার কত আছে 2 প্লাস 2, 2 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে এখানে তুমি কত পাবা, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 যোগ 16 মানে হচ্ছে √32, √32। তার মানে দেখো যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, দেখাও যে সমবাহু ত্রিভুজ, তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। যদি এ বি মানে এটা ছোট হাতের সি যদি এটা হয়, তাহলে তোমার এও হবে তোমার √32, যে তারা বলে দিচ্ছে, এটা প্রমাণ করতে হবে। তারপর বি হবে √32, এটা তোমাকে বের করে করে দেখাইতে হবে, কিন্তু আমি জাস্ট বলে দিলাম যে একটা বাহুর দৈর্ঘ্য যা হবে বাকিগুলো সেম হইতে হবে। তাহলে এটা অবশ্যই কি হবে, একটা সমবাহু ত্রিভুজ হবে। এরপরে পরিসীমা মানে কি, এই যে এ বি আর সি যে বের করছে, এগুলোকে আমি যা যোগ করে দেবো, কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে আমি এখন বলবো হচ্ছে √32 প্লাস √32 প্লাস √32। তার মানে এখানে আমার কি হচ্ছে, তিনটা √32 আছে, 3√2, 3√32। এখন তুমি জাস্ট ক্যালকুলেটারে বসায় দাও, এখানে পাবা হচ্ছে 16.9705, মানে তোমার কত দশমিক বসছে, 3 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। তার মানে এখানে 1 লিখে তারপর কি লিখবা, প্রায় লিখবা, কারণ যখন তোমাকে তারা এরকম বলবে 3 দশমিক 4 দশমিক, তখন একটা প্রায় লিখতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো কিভাবে কি করা হয়েছে। হ্যাঁ, তো পুরো অঙ্কটা তোমরা অবশ্যই করবা কিন্তু। ওকে, এরপর আমাদের আরেকটা অঙ্ক করতে হবে, যেটা হচ্ছে পরেরটা। পরেরটাতে কি বলছে, পরেরটা আমাদেরকে তারা বলছে এই যে 11 নাম্বারটা, মাঝখানে আমরা একটু পরে করবো, আগে আমরা 11 নাম্বারটা করবো। তো 11 নাম্বারে কি বলছে,
11 নম্বর বলছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে দেওয়া আছে, এটা ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো, এডি এর মান নির্ণয় করো। তো অঙ্কটা আমি তোমাকে হিন্টস দিব, পুরোটা আমি করে দিব না, হ্যাঁ। তো এবিসি, এ বিন্দু স্থানাঙ্ক কত বলছে, বলছে হচ্ছে 2, -1, 2, -1। বি বিন্দু স্থানাঙ্ক কত বলছে, -4,2, -4,2। সি বিন্দু স্থানাঙ্ক কত বলছে, 2,5, 2,5। তোমাকে কিন্তু গ্রাফে অঙ্কন করতে বলেনি, সো গ্রাফে অঙ্কন করার কোনো দরকার নাই কিন্তু, ঠিক আছে। ওকে, এবিসি। তাহলে এখন কি বলছে যে ত্রিভুজটির মধ্যমা এডি নির্ণয় করো, এডি এর মান নির্ণয় করতে বলছে। ত্রিভুজটির মধ্যমা এডি, তার মানে এখানে এ শীর্ষবিন্দু, তাহলে পরেরটা কি আসবে, এখানে অবশ্যই আসবে। আর এখানে আসা মানে কি, এখানে আসা মানে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি। তাহলে এখন তোমাকে হচ্ছে এডি টানতে হবে, এই যে এডি, এডি এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথম কাজটা হচ্ছে কি বলতো, ডি, ডি এর স্থানাঙ্কটা বের করা। কার স্থানাঙ্ক বের করা, ডি এর স্থানাঙ্ক। তাহলে ডি এর স্থানাঙ্ক কেমনে বের হয় বলতো ভাইয়া, ভুজদ্বয়ের যোগফল, ভুজদ্বয়ের যোগফল বাই হচ্ছে 2, কোটিদ্বয়ের যোগফল বাই হচ্ছে কত, 2। তাহলে দেখো কত হচ্ছে ভাই, এখানে হচ্ছে আপনার -2/2 মানে হচ্ছে -1, এখানে কত হচ্ছে 5, 6, 7, 7/2। তার মানে ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে তোমার -1,7/2। তার মানে দেখো তোমার এডি। এখন তোমাকে তারা বলছে এডি এর মান নির্ণয় করো। ভাই রে, এডি এর মান নির্ণয় করা মানে তারা তোমাকে মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, মধ্যবর্তী দূরত্ব। তাই তুমি বলবো হচ্ছে 2 + 1 হোল স্কয়ার প্লাস -1 -7/2 হোল স্কয়ার। বাকিটা তুমি এখন ক্যালকুলেটর বলো, যা বলো তুমি কিন্তু এখন পারবা। তো তোমার এটার জন্য যতটুকু বেসিক দরকার ছিল সবগুলো কিন্তু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে বাকি যদি অঙ্কগুলোর কাছে একটু যাই, বাকি অঙ্কগুলা, যেমন বাকি অঙ্কগুলোর মধ্যে তোমার এই যে আয়তক্ষেত্র, তারপর হচ্ছে চতুর্ভুজে সামান্তরিক কিনা বা আয়তক্ষেত্র কিনা, এই অঙ্কগুলা। আর বাকি 9-10 হচ্ছে আমরা আগে করে ফেলতে পারি, 9-10 এর মধ্যে একটা অঙ্ক আগে করে একটা তোমরা পরে করতে পারবা। তো আমরা ওইটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে এই দুটা করে ফেলি, 7-8 আমরা পরে করব, হ্যাঁ। আমরা হচ্ছে 9-10, 9টা তোমরা নিজেরা করতে পারবে, আমি তোমাকে জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। 9টা আমি করে দিব না। দেখো 9 কি বলছে, 9 কি বলছে, তার 9 বলছে হচ্ছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, 3টা বিন্দু দেওয়া আছে। বলছে এই বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে দূরবর্তী। তার মানে তারা তোমাকে একটা বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে 10,5, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বলছে হচ্ছে কত 7,6, 7,6, আরেকটা বিন্দুর স্থানাঙ্ক কত বলছে -3,5, -3,5। এবার তারা বলছে পি নামে একটা বিন্দু আছে যেটা স্থানাঙ্ক হচ্ছে, পি নামে একটা বিন্দু আছে যেটা স্থানাঙ্ক হচ্ছে কত 3, -2। এরপর তারা বলছে যে এই পি বিন্দুটা থেকে, এই পি বিন্দুটা থেকে এই যে 3টা বিন্দু আছে না, এই 3টা বিন্দুর মধ্যে কে আগে আছে, কে পেছনে আছে, বা কে মাঝখানে আছে। মাঝখানটা বের করতে পারিনি, কে আগে বা কে পিছনে আছে। তুমি একটু চিন্তা করো যে তোমাকে দৌড়াইতে হবে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এটা তোমার এন্ডিং পয়েন্ট, তোমরা এখানে আসছো। তাহলে এখন তোমরা চিন্তা করবে না যে এই জায়গাটা থেকে কে কত দূরে আছে, তোমরা মনে করো সবাই দৌড়ানো শুরু করে দিচ্ছ। তারপর অবশ্যই কেউ একটু এই জায়গাটা থেকে কেউ একটু কি কম দূরে থাকবে, কেউ একটু কি বেশি দূরে থাকবে, কেউ একটু কি মাঝামাঝি থাকবে না। তো ব্যাপারটা এখানে এরকম, এই বিন্দু থেকে এ বিন্দুর, পি বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব বের করবা, পি বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব বের করবা, পি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব বের করবা। তো এই দূরত্বগুলোর মধ্যে দেখবা কোনো একটা মান ছোট আসবে, কোনো একটা মান একটু বড় আসবে, কোনো একটা মান আরো একটু বড় আসবে। তো যেটা সবচেয়ে ছোট এটা তার কি নিকটবর্তী, যেটা একটু বেশি বড় ওই মানটা তার কি বলতে দূরবর্তী। তার মানে তুমি হচ্ছে এখন কি করবা, পি এ নির্ণয় করবা, তুমি হচ্ছে পি বি নির্ণয় করবা, তুমি হচ্ছে পি সি নির্ণয় করবা, ঠিক আছে। তার মানে যেটা হচ্ছে ছোট আসবে, যেটা ছোট আসবে সেটা হচ্ছে কি বলতো নিকটবর্তী, ছোট মানটা কি নিকটবর্তী। আর যেটা বড় মান সেটা হচ্ছে কি বলতো, কি বলছে একটা নিকটবর্তী আর একটা কি সবচেয়ে দূরবর্তী, দূরবর্তী। সবচেয়ে দূরবর্তী মানে তোমার যে মানটা বড় আসবে ওটা হলো দূরে আছে, যে মানটা ছোট সেটা কি তার নিকটবর্তী। তার মানে ছোট মানটা হলো কি তার নিকটবর্তী, আর বড় মানটা সবচেয়ে বড় মানটা তার কি হবে দূরবর্তী। তার মানে তোমার এখানেও কিন্তু দূরত্ব বের করতে হচ্ছে, পি এ পি বি পি সি 3টে দূরত্ব বের করতে হবে।
এরপরটা আমি করে দিব 10 নাম্বারটা। 10 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 10 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে। বলছে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং 3,2 বিন্দু দূরত্ব সমান। তো এখানে একটু বুঝতে হবে, এই যে পি এক্স কমা ওয়াই এইটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করতে হবে, পি এক্স কমা ওয়াই থেকে হচ্ছে কিউ বিন্দু দূরত্ব বের করতে হবে। এখানে দুইটা দূরত্ব বের করতে হবে। অনেকে আছে এটা থেকে এটা দূরত্ব বের করে বা ওয়াই অক্ষ থেকে এটা দূরত্ব বের করে, মানে কার সাথে কার দূরত্ব বের করে এটাই বুঝে না। তো মনে রাখতে হবে এই যে বিন্দুটা আছে এক্স কমা ওয়াই, এই বিন্দু থেকে একবার ওয়াই অক্ষের দূরত্ব বের করতে হবে, আবার এই সেম বিন্দু থেকে আরেকবার কার দূরত্ব বের করতে হবে, কিউ বিন্দু দূরত্ব বের করতে হবে। তাও বলতে হবে দুটো দূরত্ব কি সমান, দেন তুমি হচ্ছে এই প্রমাণটা পাবা। তার মানে দেখো আমি কি লিখি, পি এক্স কমা ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব, কার দূরত্ব, ওয়াই অক্ষের দূরত্ব। ভাইরে এটা একদম ক্লাসের শুরুতে শিখেছিলাম যে যে কোনো বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব তার ভুজের সমান। কিসের সমান? ভুজের সমান। একদম প্রথমের দিকে যে তোমার ভুজের ব্যাখ্যাটা কি, যে যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। এবার তোমাকে তার আরেকটা কথা বলছে যে আবারও দেখো এক্স কমা ওয়াই বিন্দু হতে আরেকটা বিন্দু দিচ্ছে 3,2 এটার দূরত্ব। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা সবাই বের করতে জানি, তাহলে বের করো x-3 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার। এবার তোমরা লিখবো হচ্ছে শর্ত মতে কি বলছে, বলছে যে এই দুইটার দূরত্ব হচ্ছে সমান, দুইটার দূরত্ব কি সমান। তার মানে এখন তুমি বলবা হচ্ছে এই দূরত্ব আর এই দূরত্ব কি সমান। তাহলে মডুলাস এক্স ইকুয়াল টু হচ্ছে √x-3 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার। তাহলে এখন তুমি একটা কাজ করবা আগে একটা কাজ করি, এভাবে রাখি দিই, পরে দেখা যাবে। এটা এই ভেতরেরটা বিস্তৃতি করো, তাহলে কি হবে x² - 6x + 9, ওই যে a - b হোল স্কোয়ারের সূত্র, y² - 4y প্লাস হচ্ছে কত 4। এবার তুমি √টা বাদ দিয়ে দাও। তাই √টা বাদ দিলে কি করতে হবে, উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। তাহলে মডুলাস x² মানে হচ্ছে জাস্ট x², মডুলাসের উপর স্কোয়ার দিলে জাস্ট x², আর এই রুটের উপর স্কোয়ার দিলে √ওভার চলে যাবে। তাই তোমার থাকবে হচ্ছে কি দেখো x² প্লাস হচ্ছে y² - 6x - 4y প্লাস 9 আর 4 যোগ করলে কত হবে 13 হবে। এবার তুমি একটু খেয়াল করে দেখো যে এখানেও প্লাস x², এখানেও কি প্লাস x², মানে এটাকে এ পাশে আনলে বা এটাকে ওপাশে নিয়ে গেলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে তোমার এখানে থাকতেছে 0 ইকুয়াল টু y² - 6x - 4y প্লাস 13। এবং দেখো এটা তোমাকে প্রমাণ করতে বলছে যে y² - 4y - 6x + 13 ইকুয়াল টু 0, মানে এটাই তোমাকে তারা কি করতে বলছে, প্রুফ করতে বলছে। মানে আমার 0টা এই পাশে, তুমি চাইলে 0টাকে ওপাশে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু 0টা বামে আছে, তুমি এটাকে ডানে পাশে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা খুব ইম্পর্টেন্ট যে যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং ওই যে কোনো বিন্দু থেকে আবার কি বলতো কিউ বিন্দু দূরত্ব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের যে আরও কিছু অঙ্ক ছিল না, এই যে এই অঙ্কগুলা 7, 8, যে এটা আয়তক্ষেত্রে একটা 4টা শীর্ষবিন্দুটা প্রমাণ করতে হবে, তারপর হচ্ছে চতুর্ভুজটি সামান্তরিক নাকি তোমার আয়তক্ষেত্রে তা প্রমাণ করতে হবে। এবং এইটা শুধু 11.1 না, এরকম টাইপের অঙ্ক আবার তুমি 11.2 তো গিয়েও পাবা। তখন কিন্তু আবার 11.2 এ গিয়ে কিন্তু আবার সলভ করে দিব না, তখন আমি বলবো এটা হোমওয়ার্ক, মানে অবশ্যই নিজে করতে হবে। ঠিক আছে। এবং আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলো কিন্তু এইচএসসিতে গিয়ে পাবা। 3.1 যে চ্যাপ্টারটা আছে সরলরেখার, ওখানে গিয়ে কিন্তু পাবা। এবং একই রকমভাবে আমি যে মাত্র 10 নম্বরটা করলাম, এই অঙ্কটাও আছে একই রকম। মানে এই পেজে যে কয়েকটা অঙ্ক দেখছো সবগুলো অঙ্কই কিন্তু তুমি এইচএসসিতে উঠে কিন্তু পাবা, 3.1 এই চ্যাপ্টারটা কিন্তু পাবা। সো বুঝতে পারতেছো অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা হচ্ছে দেখবো 7, 8। তার মানে এখন তোমাকে জানতে হবে ওই যে সমবাহু, সমদ্বিবাহু আর সমকোণী ত্রিভুজ, যেমন তুমি জানলে না যে তাদের শর্তগুলো কি। একই রকমভাবে জানতে হবে যে চতুর্ভুজের যে বিভিন্ন শেপের যে চতুর্ভুজগুলো আছে, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ, ওগুলোর সাথে দূরত্বের সূত্রের সম্পর্কটা কি। ঠিক আছে। তো চলো এখন আমরা হচ্ছে এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে খুব সুন্দর কিছু বেসিক নিতে হবে, যে বেসিকগুলো খুবই কাজে দিবে। তো প্রথমে হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রে দূরত্বের শর্ত প্রয়োগ। একটা বর্গক্ষেত্র সবাই তোমরা জানো, বর্গক্ষেত্রের শর্ত কি কি এগুলো আমাকে জানতে হবে। অনেক শর্ত থাকতে পারে, কিন্তু
এই অধ্যায়ের জন্য কোন কোন শর্তগুলো আমাদের জানা লাগবে এবং কোন কোন শর্তগুলো আমাদেরকে অ্যাপ্লাই করা লাগবে সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এটা একটা বর্গ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। তার মানে এখানে চারটা শীর্ষবিন্দু আমি তোমাকে দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, এ বি সি ডি। তো এটা যদি একটা বর্গক্ষেত্র হইতে হয়, এটা যদি একটা বর্গক্ষেত্র হইতে হয়, তার শর্তগুলো কি কি এটা আমাকে প্রথমত জানতে হবে। তার শর্তগুলো, প্রথম কথা হচ্ছে এটা বর্গ হবে তখনই যখন দেখবো চারটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা রে, এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সিডি, সিডি ইকুয়াল টু হচ্ছে এডি বা ডি, একই কথা, এডি বা ডি একই কথা। অর্থাৎ এটা বর্গ তখনই হবে, এটা বর্গ তখনই হবে যখন তার চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। শুধুমাত্র চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলে যে বর্গ হয় ব্যাপারটা এরকম না, রম্বসের ক্ষেত্রেও কিন্তু চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে। তাহলে আরেকটাতে পার্থক্য লাগবে, তো আরেকটা তার কোণের দিক থেকে পার্থক্য থাকে। কিন্তু আমরা যেহেতু এই অধ্যায়ে করব দূরত্ব নির্ণয় সংক্রান্ত দিয়ে আমরা সমাধান করতে যাচ্ছি, এজন্য আমরা তার কর্ণের দিকে তাকাবো। কিসের দিকে তাকাবো? কর্ণের দিকে তাকাবো। মনে রাখবো বর্গের ক্ষেত্রে তার কর্ণগুলো হচ্ছে ইকুয়াল। এখানে যে তোমার চারটা শীর্ষবিন্দু আছে, তো তুমি যখন যে কর্ণ চিন্তা করো, কর্ণগুলো সমান হবে। তো এটা হচ্ছে আমাদের কি বলতো, বাহুর দৈর্ঘ্য। শর্তগুলোর মধ্যে প্রথম হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, সবগুলা বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আর এটা কি কর্ণগুলা কি কি বলতো, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে বিডি। তাহলে আমাদের এসি আর বিডি কি হবে, সমান হবে। তো যদি আমাদের এটাও ফুলফিল করে, এটাও ফুলফিল করে, তখন আমরা কি বলবো, এটা একটা বর্গ নির্দেশ করে। কি নির্দেশ করে? বর্গ নির্দেশ করে। তার মানে আমাদের চারটা শীর্ষবিন্দু দিলে সেখান থেকে আমরা এটা যে বর্গ ক্ষেত্র সেটাকে আমরা আইডেন্টিফাই করবো কিভাবে। প্রথমত হচ্ছে আমরা তার চারটা বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করে ফেলবো, এরপর হচ্ছে আমরা তাদের কর্ণের দৈর্ঘ্যগুলো নির্ণয় করে ফেলবো। এরপর বলবো যে হ্যাঁ, চারটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার কর্ণ দুইটা দৈর্ঘ্য সমান। ব্যাপারটা কিন্তু এরকম না যে চারটা বাহুর দৈর্ঘ্য যা আসবে কর্ণের দৈর্ঘ্য তাই আসবে, এরকম না। চারটা বাহুর দৈর্ঘ্য ধরো 5 করে আসলো, আর কর্ণের দৈর্ঘ্য আসলো 6। তার মানে আমাদের এই বাহুর দৈর্ঘ্যগুলো মান একই রকম আসবে, আবার কর্ণের দৈর্ঘ্যগুলো যদি চিন্তা করে এটা মান আবার একই রকম আসবে। তখন আমি বলবো হ্যাঁ, এটা দ্বারা একটা কি নির্দেশ করে, বর্গ নির্দেশ করে। এবার আসি আমরা রম্বস। তো রম্বসের ক্ষেত্রে হচ্ছে আগে আসবে বাহুর ক্ষেত্রে মনে রাখবা রম্বসের চারটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু এডি, চারটা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু কর্ণ যখন তুমি চিন্তা করবা, কর্ণের ক্ষেত্রে তুমি যখন এখানে কর্ণ অঙ্কন করো, আচ্ছা এখানে লিখি এ বি সি ডি, কর্ণ হচ্ছে তোমার এসি আর কর্ণ হচ্ছে তোমার বিডি। এটা কিন্তু সমান না, দেখো চিত্র দেখে বোঝা যাচ্ছে কর্ণের দৈর্ঘ্য এসি নট ইকুয়াল টু বিডি। তার মানে যদি চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এখান থেকে ডিরেক্টলি বলবা না যে এটা কর্ণ নাকি বর্গ, অবশ্যই তোমাকে কর্ণটা বের করতে হবে। কর্ণ যদি দেখো সমান না তাহলে বলবা রম্বস, আর কর্ণ যদি দেখো সমান তখন কি বলবা বলতো, ওই যে একটু আগে বর্গ শিখে আসছি। তাহলে এটা কি নির্দেশ করে বলতো, রম্বস নির্দেশ করে। এই প্রত্যেকটা শর্ত তোমাকে জানতে হবে। এরপর আসো আয়তক্ষেত্র, এ বি সি ডি। তো আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি? প্রথমে আমাকে জানতে হচ্ছে বাহুর ক্ষেত্রে আয়তক্ষেত্র হওয়ার শর্ত কি? 1 নাম্বার, এ বি বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে বিপরীত যে বাহুটা সেটা কি, সিডি। এ বি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য একই হবে। এই যে এ বি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য কি থাকবে, একই থাকবে বাহুর ক্ষেত্রে। 2 নাম্বার, একই রকম ভাবে বিসি আর হচ্ছে কি এডি, বিসি বাহু দৈর্ঘ্য আর এডি বাহু দৈর্ঘ্য কি থাকবে, সমান থাকবে। তাহলে এগুলো কি বাহু বলতো, বিপরীত বাহু। কি বাহু? বিপরীত বাহু। এবার আসো কর্ণের ক্ষেত্রে। তো তুমি একটু নর্মালি খেয়াল করে দেখো, এটা যে একটা কর্ণ হয় আর এটা যে একটা কর্ণ হয়, তাহলে এই দুটা কর্ণ কি সমান মনে হচ্ছে না? তাহলে কর্ণ কিন্তু কি হবে বলতো, সমান হবে। অর্থাৎ এসি ইকুয়াল টু কি হবে, বিডি। তো
তো যদি এই শর্তগুলো ফুলফিল করে তাহলে অবশ্যই বলতে হবে এটা দ্বারা কি নির্দেশ করে বলতো, আয়তক্ষেত্র নির্দেশ করে, আয়তক্ষেত্র নির্দেশ করে, আয়তক্ষেত্র নির্দেশ করে। ঠিক আছে, ওকে। এরপরে আসা হচ্ছে পরেরটাতে, সামুদ্রিক ক্ষেত্রে দূরত্বের শর্ত প্রয়োগ। তো এটাকে আমরা বললাম এ, তারপরটা হচ্ছে বি, তারপরটা হচ্ছে সি, তারপর হচ্ছে কত ডি। তো এখানেও কিন্তু আমরা প্রথমে দেখব বাহুর ক্ষেত্রে, বাহুর ক্ষেত্রে, বাহুর ক্ষেত্রে 1 নাম্বার দেখো বিপরীত যে বাহুগুলো আছে এ বি আর এটা হচ্ছে কি সিডি, এই বিপরীত বাহুগুলো হচ্ছে সমান, এ বি ইকুয়াল টু কি সিডি, এগুলো কি হবে সমান। 2 নাম্বার এইখানে দেখো বিপরীত বাহু হচ্ছে একটা বিসি একটা কি এডি, বিসি ইকুয়াল টু কি এডি, তাহলে এগুলো কি বাহু বলতো, বিপরীত বাহু। বিপরীত বাহুগুলো অবশ্যই কি হবে, সমান হবে, বিপরীত বাহুগুলো সমান হবে। এরপর আসো কর্ণের ক্ষেত্রে, কর্ণের ক্ষেত্রে। তো কর্ণ ক্ষেত্রে তুমি একটু তাকায় দেখো যে এটা হচ্ছে তার একটা কর্ণ আর এটা হচ্ছে তার আরেকটা কর্ণ, তো দুইটা কর্ণ কি সমান? উত্তর হচ্ছে না ভাই, সমান না। তাহলে আমরা বলতে পারি এসি নট ইকুয়াল টু কি বলতো, বি ডি। তো একটু খেয়াল করে দেখো যে আমাদের আয়তক্ষেত্রের সময় কিন্তু এই বাহুর ক্ষেত্রে শর্ত আর সামান্তরিকের ক্ষেত্রে বাহুর শর্তে, বাহুর ক্ষেত্রে কিন্তু শর্তটা একই রকম, কিন্তু কর্ণের ক্ষেত্রে দেখো যে এটা কিন্তু সমান না আর এটা কিন্তু সমান। তার মানে কর্ণ থেকে তুমি চিন্তা করতে পারবা যে এটা আসলে একটা আয়তক্ষেত্র নাকি সামান্তরিক। তার মানে বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করলে কিন্তু কখনো বলতে পারবা না যে আয়ত নাকি সামান্তরিক, যে কোনো একটা হইতে পারে। তাহলে পার্থক্যটা কথা তৈরি করবে, পার্থক্য তৈরি করবে হচ্ছে কর্ণে গিয়ে, যে কর্ণ যদি সমান হয় তাহলে আয়তক্ষেত্র, আর কর্ণ যদি সমান না হয় তাহলে কি হবে বলতো, সামান্তরিক হবে। তাহলে আমাদের এটা দ্বারা কি নির্দেশ করতেছে, সামান্তরিক নির্দেশ করতেছে, সামান্তরিক নির্দেশ করে, সামান্তরিক নির্দেশ করে। তো চলো এখন আমরা অঙ্কে চলে আসি। তো এখান থেকে আমি একটা অঙ্ক করবো, একটা অঙ্ক আমি তোমাদের জন্য রাখবো। হ্যাঁ, তো আমি একটু তোমাদেরকে আমি আবারও একটু বলে দিচ্ছি। দেখো ভাইয়া, যে আমাদেরকে তারা 4টা শীর্ষবিন্দু দিবে, সেখান থেকে আমাদেরকে বলতে হবে যে এই চতুর্ভুজটা আকার কিরকম, আয়ত, সামান্তরিক, রম্বস, বর্গ। এর আগে যেমন তারা আমাকে 3টা শীর্ষবিন্দু দিয়ে বলছিল এটা সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি সমকোণী, তখন আমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে শর্ত প্রয়োগ করে বলতে হচ্ছে। এখানেও সেম, চতুর্ভুজের ক্ষেত্রে একটু বড় হবে অঙ্কগুলা, কারণ তোমার এখানে 4টা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, 2টা কর্ণ বের করতে হবে, তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, বর্গের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণগুলো কি হবে, সমান হবে। তারপর কি রম্বসের ক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, কর্ণগুলা মান ভিন্ন ভিন্ন হবে, তাহলে রম্বস নির্দেশ করবে। এরপরে এরপর তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে এবং তাদের যে কর্ণগুলো থাকবে এগুলো অবশ্যই সমান হবে। বাট সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, যে কর্ণটা সমান হবে না, কিন্তু বিপরীত যে বাহুগুলো থাকবে তাদের দৈর্ঘ্যগুলো কি থাকবে, সমান থাকবে, বিপরীত বাহুগুলো কিন্তু, যে এই দুটা বিপরীত বাহু সমান হবে, এই দুটা বিপরীত বাহু সমান হবে। মানে এই দুটা বিপরীত মান যদি 5 হয় তাই এটা মান 3 হলেও সমস্যা নেই, কিন্তু মানে ব্যাপারটা এরকম না যে এই দুটা মান 5 এটাও 5 আসতে হবে, ব্যাপারটা এরকম না। তখন এটা তোমার ওই বর্গ বা রম্বসে চলে যাবে, বিপরীত বাহুগুলো সমান আসতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের 2টা অঙ্ক আছে, তার এখানে স্পষ্ট বলেছে এটা একটা আয়তক্ষেত্র। 7 নাম্বারটা বলছে আয়তক্ষেত্র, পরেরটা বলছে এটা সামান্তরিক নাকি আয়তক্ষেত্র, একই কথা, ঘুরে ফিরে একই কথা। তা আমি তোমাকে হচ্ছে 8 নাম্বারটা করে দিব, 8 নাম্বারটা করে দিব, 8 নাম্বারটা। চলো আমরা হচ্ছে এক এক করে দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমাকে আগে বিন্দুগুলো লিখতে হবে, যে প্রথমটা হচ্ছে আমাদের 2, -1, এ হচ্ছে আমার 2, -1, তারপর হচ্ছে বি হচ্ছে 5, 4, সি হচ্ছে আমার 6, 7, ডি হচ্ছে আমার -1, 2, ঠিক আছে, 4টা শীর্ষবিন্দু আমাকে দেওয়া আছে। তো এখন আমি কি করব, আমার কিন্তু ভাই এখানে চিত্র অঙ্কন করতে হবে না। অনেকে আবার চিন্তা করতে হবে ভাই চিত্র অঙ্কন করা লাগবে নাকি না, চিত্র অঙ্কন করলে শেপ দেখে বলে ফেলা যাবে এটা আসলে কি, চিত্র অঙ্কন করার দরকার নাই। চিত্র অঙ্কন করতে তারা বলেনি আমাকে, যদি বলতো আমি গ্রাফে চিত্র অঙ্কন করতাম। তো আমি প্রথমে কি করবো দেখো ভাই, আমি প্রথমে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আছে, ওকে।
তাহলে এবি বাহুর দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে হয়? রুট ওভার তুমি হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার নির্ণয় করলা। এবার বলবা হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9, 5 স্কয়ার মানে হচ্ছে কত? 25, 2, আমি একটু চেক করিনি, 8 নাম্বার একটু ভুল হচ্ছে, দেখছো? -2, -1, 5, 4, 6, 7, -1, 2। তার মানে প্রথমে আমি ভুল তুলে ফেলছি যে আমার এই জায়গাটা হবে -2। এই জন্য অঙ্কটা তোলার সময় অবশ্যই একটু সাবধানে থাকবা যেন কোনো রকম ডাটা ভুল না হয়, ঠিক আছে? তাহলে আমি প্রথমে হচ্ছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করি। 5, 6, 7, 5 + 2 হোল স্কয়ার প্লাস 4 + 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে কত আসতেছে? 49 প্লাস হচ্ছে কত? 25। তাহলে আমার এখান থেকে আসতেছে হচ্ছে 74, রুট ওভার 74। এ বি এর দৈর্ঘ্য বের হয়েছে। এবার আসি বিসি। বিসি এর দৈর্ঘ্য বের করি। রুট ওভার 6 - 5 হোল স্কয়ার প্লাস 7 - 4 হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে কত? 9, তার মানে রুট ওভার 10। এরপর আসি সিডি, তাই না? সিডি। সিডি এর দৈর্ঘ্যটা কেমনে নির্ণয় করব? যে 6 - +1 হোল স্কয়ার ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস ওই একই সূত্র, দেখছো? একই সূত্র কিন্তু আমি বারবারই প্রয়োগ করতেছি। তাহলে এখানে তোমার 7 স্কয়ার মানে হচ্ছে 49 প্লাস 25, তাহলে এখানে তুমি পাবো হচ্ছে 74। তারপর হচ্ছে কি ডি এ বা এডি, যে কোনো একটা ডি এ বা এডি। রুট ওভার -2 আর হচ্ছে -1, -2 + 1 হোল স্কয়ার প্লাস -1 - 2 হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে -1 স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস -3 স্কয়ার মানে হচ্ছে 9, রুট ওভার 10। তার মানে আমি হচ্ছে আগে বাহুগুলা সব বের করছি। কি বের করছি? বাহুগুলা বের করে ফেলছি। এ বি সি ডি বাহুগুলা বের করে ফেলছি। ওকে, এখন তুমি দেখো তো ভাইয়া বাহুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বাহুর ক্ষেত্রে দেখো তো, বাহুর ক্ষেত্রে এ বি আর হচ্ছে সিডি, এ বি আর সিডি এরা অবশ্যই কি বিপরীত বাহু হবে। এ বি আর সিডি বিপরীত বাহু হবে। তুমি এ বি সিডি একটা অঙ্কন করলে দেখবে এ বি আর সিডি বিপরীত বাহু হচ্ছে। তাহলে এ বি আর সিডি কি সমান? এ বি আর সিডি কি সমান? আর আরেকটা কি আছে বলতো? বিসি ইকুয়াল টু হচ্ছে এডি, এরা কত? রুট ওভার 10। তার মানে দেখো ভাইয়া বিপরীত যে বাহুগুলো আছে, বিপরীত বাহু, বাহুর ক্ষেত্রে হচ্ছে এগুলো বিপরীত বাহু। বিপরীত বাহু দেখো তো ভাই, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান না? বিপরীত বাহুর দৈর্ঘ্য, বিপরীত বাহু দেখো তো, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি সমান না? যে এ বি আর সিডি এর দৈর্ঘ্য যা এবং বিসি আর এডি এর দৈর্ঘ্য কি সেম। তার মানে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি আছে? সমান আছে। তো আমি এখন এখান থেকে কিন্তু বলতে পারবো না এটা আয়ত নাকি তোমার সামান্তরিক। এটার জন্য আমাকে অবশ্যই কি চিন্তা করতে হবে, বা এটার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে কর্ণ বের করতে হবে। কি বের করতে হবে? কর্ণ। এবার আমি লিখবো হচ্ছে কর্ণের ক্ষেত্রে, কর্ণের ক্ষেত্রে, কর্ণের ক্ষেত্রে। তো কর্ণ হচ্ছে আমাদের একটা এসি হবে আর একটা হচ্ছে কি বলতো বিডি হবে। তুমি যে একটা যদি চতুর্ভুজ, মানে তুমি যদি নর্মালি যে একটা অঙ্কন করো এরকম করে, যে এবার যে তুমি একটা অঙ্কন করলা নর্মালি, যে তুমি এখানে এ বি সি ডি ধরো, এ বি সি ডি, তার মানে এসি কর্ণ আর একটা কি বলতো বিডি কর্ণ, দুইটা কর্ণ। এ বি সি ডি হলে এসি কর্ণ হবে আর বিডি কর্ণ হবে। তাহলে এসি কর্ণ, এসি কর্ণ, এসসি, তাহলে হচ্ছে এ হচ্ছে এটা আর সি হচ্ছে এটা। তার মানে আমাদের বলবো 6 + 2 হোল স্কয়ার প্লাস 7 + 1, 7 + 1 হোল স্কয়ার। তাহলে এখানে কত আসতেছে দেখো তো? 8 স্কয়ার মানে হচ্ছে 64 প্লাস 8 স্কয়ার মানে হচ্ছে 64। তাহলে হচ্ছে 67, 120, 128, 128 এসি গেল। আর এটা কি বলতো? বিডি, বিডি, বি আর ডি, বি আর ডি। 5 4 একটা কত? তার মানে হচ্ছে 5 + 1, 5 + 1 হোল স্কয়ার প্লাস 4 - 2, 4 - 2 হোল স্কয়ার। তাহলে কি পাচ্ছে দেখো? রুট ওভার 6 স্কয়ার মানে 36 প্লাস 4, রুট ওভার 40। এখন তুমি একটু নিজে চিন্তা করে দেখো, রুট ওভার 40 তুমি একটু নিজে চিন্তা করে দেখো
যে আমাদের কর্ণগুলো কি সমান হয়েছে কিনা, এসি আর বিডি কি সমান হয়েছে কিনা। কর্ণ সমান না, তাহলে আমাদের কর্ণ যদি সমান না হয় আর বিপরীত বাহুগুলো যদি সমান হয়ে যায়, তাহলে অবশ্যই এটা দ্বারা কি নির্দেশ করে বলতো, এটা দ্বারা আমাদের সামান্তরিক নির্দেশ করে। কি নির্দেশ করে? সামান্তরিক। সামান্তরিক নির্দেশ করে, নির্দেশ করে, সামান্তরিক নির্দেশ করে। অ্যান্সার হচ্ছে সামান্তরিক। বুঝতে পারছো? বি হচ্ছে, আমি একটু চাচ্ছি এখানে বি হচ্ছে 5,4 আর এটা হচ্ছে কত, -1, ওকে ঠিক আছে। তার মানে দেখো তুমি একটু খেয়াল করে কর্ণগুলো কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন আসছে। তো কর্ণের মান যখন ভিন্ন হয়ে গেছে আর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যখন সমান হয়ে গেছে, তখন এটা দ্বারা অবশ্যই কি নির্দেশ করবে বলো তো? এটা তোমাকে নির্দেশ করবে হচ্ছে সামান্তরিক। ওকে, তো এখন শোনো, পরীক্ষার হলে কিন্তু শুধুমাত্র আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বর্গক্ষেত্র, রম্বস এগুলোও বলতে পারে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি শিখেছিলাম? 4টা বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণগুলো সমান। আর রম্বসের ক্ষেত্রে কি বলছি? 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কি হবে? কর্ণগুলো সমান হবে না। ঠিক আছে? তো আশা করি আমাদের যে বইয়ের যতগুলো ম্যাথ ছিল আমরা সবগুলো ম্যাথ হচ্ছে সমাধান করতে পেরেছি। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় আসা যে এমসিকিউগুলো ছিল সেগুলো আসলে কি কি। তো এগুলো আমরা আশা করি প্রত্যেকে এক এক করে ফেলতে পারবো। তো এখান থেকে যে টাইপের এমসিকিউ আসে আমি এগুলো এখানে সব নিয়ে আসছি। বলছে কি দেখো, একটা বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? তাহলে একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমরা শিখছিলাম কি বলতো? তার ভুজের সমান। এটাকে আমি এমসিকিউ আকারে লিখে দিচ্ছি তোমাদেরকে, সূত্র আকারে লিখে দিছিলাম। তার মানে এই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব তার কিসের সমান? ভুজের সমান। তাহলে কি লিখবো? এক্স একক, তার ভুজের সমান। আবার দেখো 3,4 এই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব, ঠিক আছে? এটা ছিল ওয়াই অক্ষের দূরত্ব। হ্যাঁ, অর্থাৎ তুমি যেটাকে চিত্র অঙ্কন করতা যে এখানে এক্স, ওয়াই, যে ওয়াই অক্ষ আছে তোমার এখানে, তাহলে ওয়াই অক্ষ হতে এটার দূরত্বটা কিসের সমান বলতো? তার ভুজের সমান। ওয়াই অক্ষ বললে ভুজ, এক্স অক্ষ বললে কোটি, জাস্ট উল্টাটা হয়ে যাবে সূত্র অনুযায়ী। তাহলে এখানে তোমাকে কি বলছে দেখো, এখানে তোমাকে বলছে এই বিন্দু থেকে এক্স অক্ষ, তার মানে এখানে বলছে কোটি হবে। মডুলাস অফ 4, মডুলাস অফ 4 মানে কি? 4 একক। এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তোমরাই বলো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব কি আমরা নির্ণয় করতে পারবো না? শিখে আসছি তো, আমরা শিখে আসছি, তাহলে কেন পারবো না? এটা হলো ডু, নিজে করব। তারপর কি বলতে দেখো, মূল বিন্দু থেকে এই দুটা বিন্দু সমদূরবর্তী হলে আর এর মান কত? তার মানে কি 0, 0 থেকে এটার দূরত্ব, 0, 0 থেকে এটার দূরত্ব। তাহলে ভাইয়া দুটো কি বলছে? সমদূরবর্তী মানে কি? সমান। তার মানে তোমাকে বলতে হবে যে এটার দূরত্ব সমান, তার মানে একটা ইকুয়াল দিলাম। এখন তোমরা একটু আমাকে বলতে ভাইয়া মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি বের করতে বলে, তাহলে আমরা কি এই মূল বিন্দু নিয়ে কোনো কাজ করবো? তো না, তাহলে এটার উপর স্কোয়ার করো, -7 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার। আর এখানে কি করবো? √r স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার। আর দুই পাশ থেকে √r বাদ দিয়ে দাও, এখানে হচ্ছে 49 প্লাস 49 ইকুয়াল টু r স্কোয়ার প্লাস হচ্ছে 49। একটা 49 বাদ দিয়ে দাও, তাহলে r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 49। আর এর মান প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, +-7, +-7। তাহলে অ্যান্সার কি হবে? +-7 হবে। বলছে P,4 থেকে মূল বিন্দু দূরত্ব, মূল বিন্দু মানে কি? 0,0 দূরত্ব 5 একক। একদমই সহজ, যা বলবো √r P-0 তে লিখবা না, লিখবো কি P স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 স্কোয়ার। 0, 0 কোনো কাজেই দিবে না। ইকুয়াল টু কত একক? 5 একক। তাহলে P স্কোয়ার প্লাস 14, 16 ইকুয়াল টু হচ্ছে 25, কারণ স্কোয়ার √r উপাশে গেলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে P স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস হচ্ছে 16 ইকুয়াল টু কত? 9। তাহলে P এর ভ্যালু কত হবে? +-3। এগুলো তোমরা যত বেশি অঙ্ক করবা তত বেটার। তো এখানে তারা শুধুমাত্র তোমাকে P3 এর মান বলছে, তুমি 3 বলবা, তোমার বের হচ্ছে +-3, বা তার এখানে শুধু 3 বলছে, তো ওটাই অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা চলে আসি দেখো যে PQ এর মধ্যবর্তী দূরত্ব, বা এটা তোমরা নিজেরা পারবা। PQ এর মধ্যবর্তী দূরত্ব এটা আমাকে আর বের করে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে 11.1 এ যা যা ছিল সব কিছু। তো আমি আশা করতে পারি যে 11.1 এর তুমি হচ্ছে A to Z সব কিছু জানতে পারছো, এবং 11.1 এ যত বেসিক ছিল সব বেসিক দেওয়া হয়েছে, এবং বইয়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমাধান করা হয়েছে, এবং এমসিকিউগুলো কিন্তু দেখানো হয়েছে। এবং 11.1, 2, 3, 4 চারটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু সৃজনশীলগুলো করব। ঠিক আছে, তো এখন চলো আমরা চলে আসি হচ্ছে 11.2 এ।